ঘ সভ্যতার সংঘর্ষ অধ্যায় ৮ পাশ্চাত্য ও অপাশ্চাত্য বিশ্ব বিভিন্ন সভ্যতার আন্তঃসম্পর্কিত ইস্যুসমূহ পাশ্চাত্যের সার্বজনীনতা ইতোমধ্যে আবির্ভূত বিশ্বে বিভিন্ন ধরনের সভ্যতায় আবদ্ধ রাষ্ট্রের সঙ্গে গোষ্ঠীর সম্পর্ক পরস্পর সৌহার্দ্যপূর্ণ না হয়ে প্রায়শই দ্বন্দ্ব ও সংঘাতপূর্ণ হয়ে উঠবে কোনো কোনো সভ্যতা আদতেই অন্য সব সভ্যতার তুলনায় অধিক মাত্রায় সংঘাতপ্রবণ ক্ষুদ্র পরিসরে ইসলাম এবং তার গোড়া অংশ হিন্দু আফ্রিকান ও তাদের প্রতিবেশী পাশ্চাত্যের খ্রিস্টানদের মধ্যে পারস্পরিক সম্পর্কের ব্যাপক ফাটল রেখা ও সহিংস অবস্থা লক্ষ্য করা যায় আর বৃহত্তর বৈশ্বিক পরিমণ্ডলে পাশ্চাত্য ও অপাশ্চাত্যের মধ্যে বিভাজন এবং মুসলমানদের সঙ্গে অন্যান্য এশীয় সমাজভুক্ত মানুষের বিভেদের কারণে সংঘাত অনিবার্য হয়ে উঠেছে পাশ্চাত্যের ঔদ্ধত্যপূর্ণ আচরণ মুসলমানদের অসহিষ্ণুতা এবং কারো কারো সিনিক সুলভ চিন্তা চেতনার কারণে ভবিষ্যৎ পৃথিবী মারাত্মক উত্তপ্ত ও সংঘাতময় হয়ে উঠতে পারে পশ্চিমা জগৎ একসময় পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা সভ্যতার ওপর আপন প্রাধান্য বিস্তার করেছিল পাশ্চাত্য দুনিয়ার শক্তি সামর্থ্য এবং কৃষ্টির সঙ্গে পৃথিবীর অন্যান্য সভ্যতার শক্তি সামর্থ্য ও কৃষ্টির আন্তঃসম্পর্কের বিষয়টি লক্ষ্য করলে দেখা যায় কার্যত পাশ্চাত্য সভ্যতা পৃথিবীর সার্বজনীন সাধারণ সভ্যতা নির্মাণের বেলায় ব্যাপক ভূমিকা রেখেছিল তবে ক্রমান্বয়ে পৃথিবীর অন্যান্য সভ্যতার শক্তি ও সামর্থ্যের আপেক্ষিক ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের উপর পাশ্চাত্য বিশ্বের আধিপত্য স্নান হতে শুরু করে কেননা অপাশ্চাত্যের মানুষ তাদের একান্তই নিজস্ব সভ্যতা ও কৃষ্টি এবং ঐতিহ্যের প্রতি আস্থাশীল এবং তার লালন পালন ধারণ এবং পরিবর্ধনে ক্রমান্বয়ে দৃঢ়প্রতিজ্ঞ হতে থাকে পাশ্চাত্য ও অপাশ্চাত্যের সভ্যতার বৈসাদৃশ্যসমূহ কার্যত তাদের উভয়ের সম্পর্কের বেলায় একটি কেন্দ্রীয় সমস্যা হিসেবে প্রতীয়মান হতে শুরু করে পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতিপুষ্ট একটি অভিন্ন বিশ্বজনীন সভ্যতা এগিয়ে নিতে আমেরিকার প্রয়াস উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে সমাজতান্ত্রিক বিশ্বের পতনের ফলে পশ্চিমা বিশ্বে এ ধরনের একটি মনোভাব সুদৃঢ় হয় যে পাশ্চাত্য মতাদর্শ গণতান্ত্রিক মূল্যবোধ এবং উদারনৈতিকতাবাদ প্রকৃত প্রস্তাবে সারা বিশ্বব্যাপী সমাদৃত আর তা সার্বজনীন ও সুযুক্তিপূর্ণ পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র সবসময়ই একটি মিশনারি জাতি বিশ্বাস করে যে অপাশ্চাত্য দেশের জনগণ পশ্চিমা গণতান্ত্রিক মূল্যবোধ মুক্ত বাজার অর্থনীতি সীমিত সরকারের ধারণা মানবাধিকার ব্যক্তি স্বাতন্ত্র্য আইনের শাসনের মতো বিষয়গুলোর প্রতি আকৃষ্ট ও দৃঢ় প্রতিজ্ঞ থাকবে এবং সেই মূল্যবোধসমূহ নিজেদের সমাজ ও রাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে প্রয়োগ করতে আন্তরিকভাবে প্রয়াসী হবে সংখ্যালঘিষ্ঠ অপাশ্চাত্য সভ্যতাগুলো এ ধারা গ্রহণ করে তা এগিয়ে নিতে উদ্যোগী হলেও অপাশ্চাত্য সভ্যতার সংখ্যাগরিষ্ঠ ও প্রভাবশালী সভ্যতাগুলো এ বিষয়ে সন্দেহপ্রবণ ও সংশয়গ্রস্ত হয়ে ওঠে আর কার্যত এর বিরোধিতা করতে থাকে অবস্থা এমন দাঁড়ায় যে পাশ্চাত্যের নিকট যা সার্বজনীন বাদবাকি বিশ্বের অন্যান্যদের নিকট তা সাম্রাজ্যবাদ স্বরূপ পশ্চিমা বিশ্ব তাদের দ্বারা প্রণীত ও অনুসারিত আদর্শগুলোকে সর্বশ্রেষ্ঠ বলে গণ্য করে আর সেগুলো বজায় রাখতে ও সামনে এগিয়ে নিতে তারা সদা সর্বদা কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও ওইসব কার্যক্রম অব্যাহত রাখবে এভাবে তারা তাদের নিজেদের স্বার্থগুলোকে বিশ্ব সম্প্রদায়ের সামগ্রিক স্বার্থ বলে চালিয়ে নিতে চায় অবস্থা এমন যে কিছু কূট এবং সুবচনমূলক বিশেষ্য জাতীয় শব্দাবলী প্রয়োগ করে তারা অন্যের চোখে ধুলো দিয়ে থাকে যেমন মুক্ত বিশ্ব প্রকৃতপক্ষে এ জাতীয় শব্দাবলীর অন্তরালে যুক্তরাষ্ট্রসহ অপরাপর পশ্চিমা শক্তির স্বার্থরক্ষামূলক কার্যাবলীরই বিশ্বব্যাপী বৈধতা প্রদান করা হয়ে থাকে পশ্চিমা দেশগুলো আসলে অপাশ্চাত্য দেশগুলোর অর্থনীতিকে নিজেদের বলয়াবদ্ধ করার এবং তার ওপর সামগ্রিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার নিমিত্তে মুখরোচক শব্দ যেমন বৈশ্বিক অর্থনৈতিক সমন্বয়ের মতো কথা বলে থাকে আইএমএফ সহ অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে পশ্চিমারা লাগসই ব্যবস্থা ও কৌশলের নামে বিভিন্ন জাতির ওপর নানা প্রকারের শর্ত ও নীতি আরোপ করে কার্যত নিজস্ব অর্থনৈতিক স্বার্থকেই অগ্রাধিকার দিয়ে থাকে অপাশ্চাত্য দেশে ভোট নিলে নিঃসন্দেহে দেখা যাবে আইএমএফ সেখানকার অর্থমন্ত্রী ও কতিপয় ব্যক্তির সমর্থন অর্জনে সক্ষম হলেও আপামর গণমানুষ তাদের বিপক্ষে ভোট দেবে এই পরিস্থিতির ভিতর দিয়ে আইএমএফের প্রতি মানুষের আস্থাহীনতা তথা নেতিবাচক এক অভূতপূর্ব মনোভাবের বহিঃপ্রকাশ ঘটবে যা কিনা আইএমএফ সম্পর্কে জর্জি আরভাটবের মূল্যায়নকেই সমর্থন দেবে আরভাটব বলেন আইএমএফের অফিসাররা নব্য বলেশবিকরা যারা জনগণের অর্থ নিজেদের দখলে নিতে অর্থনীতি ও রাজনীতিক ক্ষেত্রে অগণতান্ত্রিক পরদেশী এবং অকার্যকর বিষয়সমূহ চাপিয়ে দিয়ে অর্থনীতির ক্ষেত্রে ওই সকল দেশের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে কঠিন পরিস্থিতির ভেতর ফেলে
অপাশ্চাত্যরা অবশ্য পশ্চিমা নীতি ও প্রায়োগিক পর্যায়ে তার তফাতকে দ্বিধাহীন চিত্তে অঙ্গুলি নির্দেশপূর্বক স্পষ্টভাবে দেখিয়ে দেয়। ভণ্ডামি আর দ্বৈতনীতি হল দাম্ভিকতা ও সার্বজনীনতার মূল্য। গণতন্ত্রীকরণের কথা বলা হলেও তার মাধ্যমে ইসলামিক মৌলিবাদীদের ক্ষমতায় আসীন হওয়াকে সহ্য করা হয় না। ইরান এবং ইরাকের জন্য পরমাণু অস্ত্র বিরোধী সিদ্ধান্ত মানার কথা বলা হলেও ইসরায়েলের জন্য তা মোটেও প্রযোজ্য নয়। মুক্তবাজার অর্থনীতিকে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অমরত্বের সুধা মনে করা হলেও কৃষির উন্নয়ন লক্ষ্যে কোনো গুরুত্ব দেওয়া হয় না। চীনের বেলায় মানবাধিকারের বিষয়টি তাদের নিকট গুরুত্ব পেলেও সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি তাদের চোখ এড়িয়ে যায়। তেল সমৃদ্ধ কুয়েতের বিরুদ্ধে ইরাকের আগ্রাসনের বিষয়টি শোরগোল তোলে, কিন্তু তেল সম্পদবিহীন বসনিয়ার বিরুদ্ধে আগ্রাসনের ঘটনার কোনো প্রকার বাদ প্রতিবাদ নেই। অতএব দেখা যায় বিশ্বজনীন একক মানসম্মত ধারণার প্রায়োগিক নীতির সংকট খুবই স্পষ্ট, বরং সর্বক্ষেত্রে দ্বৈত নীতিই প্রতিষ্ঠিত হচ্ছে। স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে অপাশ্চাত্য সমাজগুলো নিজেদেরকে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে পাশ্চাত্যের আধিপত্য থেকে মুক্ত করতে চেয়েছিল। পূর্ব এশিয়া খুব চমৎকারভাবেই পাশ্চাত্যের অর্থনীতির সঙ্গে কম বেশি সমতা অর্জনে সক্ষম হয়েছে। এশিয়া ও মুসলিম দেশগুলো সামরিক ক্ষেত্রে পাশ্চাত্যের সঙ্গে ভারসাম্য আনার জন্য সংক্ষিপ্ত ও সোজা সন্ধান করছে। পাশ্চাত্য সভ্যতার বিশ্বজনীন চাহিদা, পাশ্চাত্য শক্তির আপেক্ষিক ক্রমহ্রাসমান পরিস্থিতি এবং অপাশ্চাত্য সমাজের ক্রমাগত আপনমুখী দৃঢ়প্রত্যয়ী মনোভাব কার্যত পাশ্চাত্য ও অপাশ্চাত্যের সম্পর্ক কঠিন করছে। পরস্পরের প্রতি এই শত্রুভাবাপন্ন সম্পর্ককে মূলত দুটি বিভাগে শ্রেণীভুক্ত করা যায়। ক. পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতাকারী এবং চ্যালেঞ্জমুখী সভ্যতাসমূহ, যেমন চীন ও ইসলামের সঙ্গে পাশ্চাত্য শক্তির সদ্য সর্বদা অপ্রীতিকর, বৈরী এবং শত্রু মনোভাবপূর্ণ সম্পর্ক রয়েছে। খ. অপেক্ষাকৃত দুর্বল সভ্যতা সম্পন্ন ল্যাটিন আমেরিকা ও আফ্রিকা, যেহেতু অনেকাংশেই পাশ্চাত্য শক্তি নির্ভর, সেহেতু তাদের সঙ্গে, বিশেষত ল্যাটিন আমেরিকার সঙ্গে পাশ্চাত্য শক্তির সীমিত ও স্বল্পমাত্রিক সংঘাত পরিদৃষ্ট হয়ে থাকে। রাশিয়া, জাপান ও ভারতের সঙ্গে পশ্চিমের সম্পর্ক আগের দুটি গ্রুপের তুলনায় ভিন্ন এবং তা একই সঙ্গে পারস্পরিক সহযোগিতা এবং সংঘাতের। এক্ষেত্রে প্রকৃতপক্ষে ওই দেশগুলোর অবস্থা দোদলাঞ্চল। কখনো পশ্চিমা সভ্যতার দিকে ঝুঁকে পড়ে, আবার কখনো ইসলামিক ও সিনিক সভ্যতার দোলাচলের ভিতর আবর্তিত হয়ে থাকে। ইসলামিক ও চৈনিক সভ্যতা সাংস্কৃতিকভাবে ঐতিহ্যপূর্ণ, যা পশ্চিমা সভ্যতার তুলনায় ভিন্ন এবং তাদের নিজস্ব দৃষ্টিতে উন্নত। উভয় সভ্যতার শক্তি সামর্থ্য পশ্চিমার তুলনায় ক্রমবর্ধিষ্ণু, ফলে পশ্চিমের সঙ্গে তাদের মূল্যবোধ ও স্বার্থের সংঘাত বহুমাত্রিক এবং তীব্রতর। কারণ বিশ্বে কোনো একক ইসলামিক কোর রাষ্ট্র নেই, ফলে বিভিন্ন ধরনের ইসলামিক দেশের সঙ্গে পশ্চিমের সম্পর্ক বিভিন্ন মাত্রিক হয়ে থাকে। 1970 সাল থেকে মৌলিবাদের উত্থানের ফলে মুসলিম জগতে একটি সুস্পষ্ট পাশ্চাত্য বিদ্বেষী মনোভাব নিরবিচ্ছিন্ন ও সুদৃঢ়ভাবে এগিয়ে যায়। ফলে ওই দেশগুলো পাশ্চাত্যের প্রতি তাদের পূর্বের ধারণা পরিবর্তন করে ক্রমাগত পাশ্চাত্য বিদ্বেষী মনোভাব গ্রহণ করতে আরম্ভ করে, যার দরুন পশ্চিমের সঙ্গে কিছু ইসলামিক গোষ্ঠীর প্রায় যুদ্ধাবস্থা দেখা যায়। সে সঙ্গে শীতল যুদ্ধকালীন অবস্থায় বজায় থাকা ইসলামিক রাষ্ট্র ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্থাপিত পারস্পরিক নিরাপত্তা সংক্রান্ত বন্ধন দুর্বল হতে শুরু করে। বিশ্ব সভ্যতার ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে কিছু সুনির্দিষ্ট ইস্যুতে পাশ্চাত্য ও অপাশ্চাত্যের ভূমিকা নিয়ে কয়েকটি মৌলিক প্রশ্ন উত্থাপিত হয়। একবিংশ শতাব্দীতে বিশ্বজনীন ও সার্বগ্রাহ্য প্রতিষ্ঠান নির্মাণে, ক্ষমতার বিপদনে এবং জাতিরাষ্ট্রের রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে প্রাথমিকভাবে পাশ্চাত্যের মূল্যবোধ ও স্বার্থের প্রতিফলন ঘটবে কিনা, বা এক্ষেত্রে ইসলাম এবং চীনের প্রাধান্যই প্রতিষ্ঠিত হবে কিনা, এই নিয়ে প্রশ্ন দেখা যায়। আন্তর্জাতিক রাজনীতির বাস্তববাদী তত্ত্ব দ্বারা ভবিষ্যৎবাণী করা হয় যে অপাশ্চাত্যের কোর রাষ্ট্রগুলি একাঙ্গীভূত হয়ে পাশ্চাত্য শক্তির আধিপত্যের ওপর তাদের শক্তির ভারসাম্য ঘটাবে। কিছু কিছু অঞ্চলে এমনটি ইতোমধ্যে ঘটেছে। পাশ্চাত্যের বিরুদ্ধে একটি সাধারণ কোয়ালিশন অসম্ভাব্য নয় নিকটতীতে বলে মনে করা যায়। ইসলামিক এবং সিনিক সভ্যতা তাদের ধর্ম, সংস্কৃতি, সমাজ কাঠামো, ঐতিহ্য, রাজনীতি এবং জীবনধারার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে পরস্পর মৌলিকভাবে পৃথক। সম্ভবত উভয়ের অন্তঃস্থায়ী বিধানগুলো একে অপরের সঙ্গে যতটুকু মিল, পাশ্চাত্য সভ্যতার সঙ্গে উভয় সভ্যতার মিলের মাত্রা তার চাইতে আরও বেশি।
রাজনীতিতে কমন শত্রু আসলে কমন স্বার্থের ভিত্তিতেই নির্ণীত হয়। ইসলামিক ও সিনিক সমাজ উভয়েই পশ্চিমা বিশ্বকে নিজেদের প্রতিপক্ষ মনে করে এবং সে মতো পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে একত্রিত হওয়ার মানুষে একে অপরের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করে। যদিও মিত্রপক্ষ আর স্টালিন হিটলারের বিরুদ্ধে জোটবদ্ধ হয়েছিল। এই জোটবদ্ধতা বিভিন্ন ধর্মী ইস্যু কেন্দ্রিক, যেমন মানবাধিকার ইস্যু, অর্থনৈতিক বিষয়ক ইস্যু, সামরিক শক্তি বৃদ্ধির জন্য উভয়ের ঐক্য জোট গঠন সম্পর্কিত ইত্যাদি পরিস্থিতির ভিতর দিয়ে সামরিক দিক থেকে অধিক শক্তিশালী পশ্চিমা বিশ্বকে মোকাবিলা করতে গণবিধ্বংসী অস্ত্রশস্ত্র অর্জন ও তা ব্যবহারের রীতিকৌশল আরও দক্ষতার সঙ্গে এগিয়ে নিতে হবে। 1990 সালে কনফিউশীয় ইসলামিক সংহতি স্থাপিত হয়েছিল, একদিকে চীন উত্তর কোরিয়ার সঙ্গে, অন্যদিকে পাকিস্তান, ইরান, ইরাক, সিরিয়া, লিবিয়া ও আলজেরিয়ার সঙ্গে, শুধুমাত্র পশ্চিমা বিশ্বকে মোকাবিলা করার জন্য। পশ্চিমের সঙ্গে অন্যান্যদের বিভেদের ইস্যুগুলি আন্তর্জাতিক এজেন্ডা হিসেবে ক্রমান্বয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। এ ধরনের ইস্যু পশ্চিমা বিশ্বকে কিছু কিছু ক্ষেত্রে কর্মমুখী করেছে। যেমন, পশ্চিমা বিশ্বের সামরিক আধিপত্য বজায় রাখার জন্য পারমাণবিক, রাসায়নিক, জীবাণু অস্ত্রশস্ত্র নিয়ন্ত্রণ ও বিতরণ নীতি তৈরিকরণ তথা পারমাণবিক অস্ত্র বিস্তার নিয়ন্ত্রণ চুক্তি এবং প্রয়োজনে তার পাল্টা কার্যক্রম গ্রহণ করা। 2. পাশ্চাত্যের রাজনৈতিক আদর্শ ও প্রতিষ্ঠানাদি জোরে সোরে এগিয়ে নিয়ে যাওয়া। এজন্য পাশ্চাত্যের ধারায় মানবাধিকার ফর্মুলা, গণতন্ত্র ইত্যাদি অপাশ্চাত্য দেশসমূহে রপ্তানি করা। 3. নিজেদের সামাজিক, সাংস্কৃতিক এবং নৃতাত্ত্বিক সংহতি সংরক্ষণের নিমিত্তে অপাশ্চাত্য দেশের উদ্বাস্তু ও অভিবাসী স্রোত নিয়ন্ত্রণ করা। উল্লিখিত 3টি বিষয় দ্বারা পাশ্চাত্য বিশ্ব উদীয়মান অপাশ্চাত্য ধারার বিপরীতে নিজেদের শক্তি, প্রভাব ও স্বার্থ রক্ষা করতে সচেষ্ট থাকে। অস্ত্রের দ্রুত বিস্তার। সামরিক শক্তি সামর্থ্যের পরিব্যাপ্তি মূলত বৈশ্বিক পরিমণ্ডলে অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির অবশ্যম্ভাবী ফলাফল বিশেষ। অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হওয়ার সুবাদে জাপান, চীন সহ কিছু এশীয় রাষ্ট্র সামরিক দিক থেকে শক্তিশালী অবস্থান নিশ্চিত করেছে। ইসলামিক রাষ্ট্রগুলোর ক্ষেত্রেও একথা প্রযোজ্য। শীতল যুদ্ধোত্তর রাশিয়া যদি সফলতার সঙ্গে অর্থনৈতিক সংস্কার কর্মসূচি এগিয়ে নিতে পারে, তবে তাদের বেলাতেও সামরিক শক্তির বৃদ্ধি ঘটবে। বিংশ শতাব্দীর শেষ দশকে অপাশ্চাত্যের বহু দেশ উন্নত এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্র পশ্চিমা দেশ থেকে সংগ্রহ করেছে। রাশিয়া, চীন এবং ইসরায়েল নিজেরাই নিজস্ব ক্ষমতায় ও কায়দায় আধুনিক ও সমৃদ্ধ অস্ত্র তৈরি করেছে। অপাশ্চাত্য সমাজের হাতে অস্ত্র সংগ্রহীত হওয়ার দরুন এই প্রক্রিয়া সম্ভবত একবিংশ শতাব্দীর প্রথম দিকে আরও গতি পাবে। এতদসত্ত্বেও যুক্তরাষ্ট্র কোনো কোনো ক্ষেত্রে ব্রিটেন এবং ফ্রান্সের সহযোগিতায় বিশ্বের যে কোনো স্থানে এককভাবে সামরিক শক্তির শ্রেষ্ঠত্ব দেখাতে সক্ষম। দৃশ্যত মার্কিনীরা একাই বিশ্বের যে কোনো স্থানে বিমানবাহিনীর সাহায্যে বোমাবর্ষণ করার শক্তি রাখে। বিশ্বের প্রভাবশালী সভ্যতা হিসেবে যুক্তরাষ্ট্রের এই ক্ষমতা সমগ্র বিশ্বব্যাপী সামরিকভাবে প্রভাব বিস্তারের একটি কেন্দ্রীয় ও মৌলিক দিক। পাশ্চাত্য ও অপাশ্চাত্যের মধ্যে অদূর ভবিষ্যতে গতানুগতিক সামরিক শক্তির ভারসাম্যের প্রশ্নে যুক্তরাষ্ট্রের পাল্লা অনেক ভারী। অতএব পাশ্চাত্যের এই সজ্জিত শক্তির বিপরীতে অপাশ্চাত্য দেশের একটি প্রথম শ্রেণীর গতানুগতিক সামরিক প্রস্তুতি অর্জন করার জন্য যা কিছু করণীয় তা করার সময় এসেছে। সময়ের প্রবাহে তারা উপলব্ধি করছে যে এই অবস্থায় তাদেরও ব্যাপকভাবে গণবিধ্বংসী অস্ত্রশস্ত্র অর্জন করা ও তা ব্যবহারের রীতিকৌশল আরও দক্ষতার সঙ্গে এগিয়ে নিতে হবে। আঞ্চলিকভাবে প্রভাবশালী হতে ইচ্ছুক কৌর রাষ্ট্র ও সভ্যতাসমূহ নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ওই সকল অস্ত্রশস্ত্র অর্জন করতে পারে। প্রথমত, এ ধরনের অস্ত্রশস্ত্র ওই দেশগুলোকে তাদের প্রতিবেশী দেশ ও সভ্যতার ওপর কর্তৃত্ব করার শক্তি সামর্থ্য যোগাবে। দ্বিতীয়ত, এই অর্জিত শক্তি তাদের সভ্যতা ও অঞ্চলের ওপর যুক্তরাষ্ট্র অথবা অন্যান্য বহিঃশক্তির আক্রমণকে নিরুৎসাহিত করবে। সাদ্দাম হোসেন আরও 2-3 বছর বিলম্ব করে পরমাণু শক্তি অর্জন করে কুয়েত অভিযান চালনা করলে তিনি শুধু কুয়েত নয়, সে সঙ্গে সৌদি আরবের তেলক্ষেত্রগুলো নিজের দখলে আনতে পারতেন। অপাশ্চাত্য রাষ্ট্রগুলো উপসাগরীয় যুদ্ধ থেকে কিছু স্পষ্ট অভিজ্ঞতা অর্জন করতে পারে। এক্ষেত্রে উত্তর কোরিয়ার সামরিক স্লোগান ছিল এরূপ: আমেরিকানদের সৈন্যবাহিনী গঠন করতে দেওয়া হবে না, আমেরিকান
আমেরিকানদের বিমানবাহিনীর শক্তি অর্জন করতে দেওয়া হবে না। আমেরিকানদের সামরিক শক্তি অর্জনের সকল উদ্যোগে প্রচণ্ড বাধা দাও। যুদ্ধে আমেরিকানদের ব্যাপক প্রাণহানি ঘটাও। উপসাগরীয় যুদ্ধের অভিজ্ঞতায় আলোকিত একজন ভারতীয় উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার বক্তব্য এক্ষেত্রে আরও পরিষ্কার, আর তা হল পরমাণু শক্তি অর্জন না করে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বাঁধিও না। এ কথার সারমর্ম হচ্ছে, তোমার হাতে পরমাণু অস্ত্র থাকলে যুক্তরাষ্ট্র তোমার সঙ্গে যুদ্ধ বাঁধাবে না। এ প্রসঙ্গে লরেন্স ফ্রিডম্যান মনে করেন, পরমাণু অস্ত্র প্রকৃতপক্ষে আন্তর্জাতিক ব্যবস্থাকে টুকরো টুকরো করার প্রবণতা বৃদ্ধি করে চলেছে। ফলশ্রুতিতে আন্তর্জাতিক রাজনীতিতে বৃহৎ শক্তিগুলোর দাপট আগের তুলনায় হ্রাস পাচ্ছে। পরমাণু অস্ত্র বিস্তারের পরিপ্রেক্ষিতে শীতল যুদ্ধাবস্থার তুলনায় শীতল যুদ্ধোত্তর পরিস্থিতিতে পশ্চিমা শক্তির ভূমিকা পূর্বের চেয়ে সম্পূর্ণ পাল্টে গিয়েছে, অর্থাৎ সবল থেকে দুর্বলতর হয়ে পড়েছে। প্রতিরক্ষা সচিব লেস এসপিন উল্লেখ করেছেন, গতানুগতিক অস্ত্রের ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়নের পশ্চিমাদের তুলনায় অধস্থন অবস্থাকে বর্তমান রাশিয়ার পরমাণু শক্তি পুষিয়ে দিয়েছে, অর্থাৎ পরমাণু শক্তি এখানে সমুদার ভূমিকা পালন করেছে। শীতল যুদ্ধোত্তর বিশ্বে সামরিক শক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অপ্রতিদ্বন্দ্বী গতানুগতিক অবস্থানকে প্রকৃতপক্ষে শত্রুপক্ষের দ্বারা পরমাণু শক্তি অর্জনকে উৎসাহিত ও ত্বরান্বিত করেছে। ফলে শত্রুপক্ষ পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সমপর্যায়ভুক্ত হয়ে উঠেছে। শীতল যুদ্ধোত্তর রাশিয়া তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় পরমাণু অস্ত্রের গুরুত্ব উপলব্ধি করে ১৯৯৫ সালে ইউক্রেনের নিকট থেকে ক্ষেপণাস্ত্র এবং বোমা জন করেছে। পরিবর্তিত পরিস্থিতিতে রাশিয়া বলতে চায় যে তারা পশ্চাৎবাসীর গতানুগতিক সামরিক শক্তি শ্রেষ্ঠত্বের খেসারত দিতে গিয়েই পারমাণবিক শক্তি অর্জনে ও তা আরও শক্তিশালী করতে আগ্রহী হয়েছে। শীতল যুদ্ধ চলাকালে মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র রোধের প্রশ্নে জানায় যে তারা পরমাণু অস্ত্রের প্রথম ব্যবহারে সুযোগ থেকে সরে আসবে না। ফলে শীতল যুদ্ধোত্তর অবস্থায় ১৯৯৩ সালের রাশিয়াও জানিয়ে দেয় যে তারা সোভিয়েত আমলে প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার না করার অঙ্গীকার আর রক্ষা করতে পারবে না। যুগপথভাবে চীনও তার শীতল যুদ্ধাবসান পরবর্তী পরমাণু অস্ত্র প্রতিবোধ প্রশ্নে জানায় যে তারাও প্রথম অর্থাৎ সবার আগে পরমাণু অস্ত্র ব্যবহার না করার অঙ্গীকারে আর কঠোর থাকবে না। চীনের পরমাণু ও অন্যান্য গণবিধ্বংসী অস্ত্র অর্জনের সঙ্গে সঙ্গে অন্যান্য কোর রাষ্ট্র ও আঞ্চলিক শক্তিসমূহ সম্ভাব্য পশ্চিমা আক্রমণের বিরুদ্ধে ভারসাম্য আনার জন্য উদ্বিগ্ন ও তৎপর হয়ে ওঠে। প্রকৃত প্রস্তাবে পরমাণু অস্ত্র পশ্চিমা বিশ্বকে আরও প্রত্যক্ষভাবে আতমিত করে তুলেছে। চীন এবং রাশিয়ার পরমাণু অস্ত্রসহ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আজ ইউরোপ এবং উত্তর আমেরিকায় আঘাত আনতে সক্ষম। উত্তর কোরিয়া, পাকিস্তান, ভারত তাদের ক্ষেপণাস্ত্র শক্তি উন্নত থেকে উন্নততর করছে এবং কোনো ক্ষেত্রে সেসব ক্ষেপণাস্ত্র পর্যায়ক্রমে লক্ষ্যবস্তুকে আঘাত করার সক্ষমতা ইতোমধ্যে অর্জন করেছে। সামরিক বিশ্লেষকেরা মনে করছেন পরমাণু শক্তি অনেক বিচ্ছিন্ন সহিংস তৎপরতায় যুক্ত হতে পারে এবং ক্ষুদ্র পরিসরে যা অত্যন্ত সাংঘাতিক পরিণতি ডেকে আনতে পারে, যেমন সন্ত্রাস, বিক্ষিপ্ত সহিংসতা। গেরিলা যুদ্ধের বেলাতেও পরমাণু অস্ত্র ব্যবহৃত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। সন্ত্রাসমূলক তৎপরতা ঐতিহাসিকভাবে দুর্বল অস্ত্রের মধ্যে সীমিত ছিল, অর্থাৎ সাধারণত শক্তিশালী গতানুগতিক সামরিক অস্ত্র দ্বারা সজ্জিত ছিল না। তবে দ্বিতীয় মহাযুদ্ধোত্তর সময়ে পরমাণু অস্ত্র গতানুগতিক সামরিক শক্তির পরিপূরক হিসাবে বিবেচিত হতে শুরু করে। অতীতে সন্ত্রাসীরা অত্যন্ত সীমিতভাবে সহিংস তৎপরতা চালাত, স্বল্প সংখ্যক মানুষের জীবনহানি ঘটত বা সীমিত আকারে সম্পদ বিনষ্ট হতো। পরমাণু শক্তির ব্যবহারের ফলে পূর্বের এই ধারণা বর্তমানে বদলে গেছে। কোনো ক্ষেত্রে এখন মাত্র গুটিকতক সন্ত্রাসী বড় মাপের সহিংসতা ও বহুমাত্রিক ব্যাপক ধ্বংস ডেকে আনতে সক্ষম। অপাশ্চাত্য শক্তিগুলো পৃথকভাবে পরমাণু শক্তিতে দুর্বল বলে মনে হলেও তারা যদি একত্রিত হয় তবে তারা অত্যন্ত শক্তিশালী হয়ে উঠতে পারে। শীতল যুদ্ধোত্তর সময়ে ইসলামিক ও কনফিউসীয় দেশসমূহে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র জড়ো হতে থাকে। এর সব অস্ত্রের ব্যবহারবিধি ও প্রয়োগ সম্পর্কে সঠিকভাবে তারা অবহিত হতেও শুরু করে। পাকিস্তান এবং সম্ভবত উত্তর কোরিয়া ক্ষুদ্রাকারে হলেও পরমাণু অস্ত্র অর্জন করেছে বা অতি অল্প সময়ের নোটিসে তারা উক্ত অস্ত্র তৈরি করতে পারে। এছাড়া তারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার ক্ষমতা আরও বৃদ্ধি করেছে। ইরাকের হাতে জমা হয়েছে প্রচুর রাসায়নিক ও জীবাণু অস্ত্র। তাছাড়াও ইরাক পরমাণু অস্ত্র অর্জনে অনেক কাঠখড় পোড়াতে শুরু করে। ইরান পরমাণু অস্ত্র অর্জনে আগ্রহী এবং তা ব্যবহার করার জন্য উদ্গ্রীব। ১৯৮৮ সালে ইরানের প্রেসিডেন্ট রাফসানজানি ঘোষণা করেন যে ইরানিরা অবশ্যই তাদের জন্য আক্রমণাত্মক ও আত্মরক্ষামূলক অস্ত্র যেমন রাসায়নিক অস্ত্র, জীবাণু অস্ত্র, তেজস্ক্রিয় পদার্থ উদ্গীরণকারী অস্ত্র জমা রাখবেন
এর ৩ বছর পর তার উপরাষ্ট্রপতি ইসলামিক সম্মেলনে বলেন, যেহেতু ইসরায়েলের হাতে পরমাণু বোমা জমা রয়েছে, আমরা মুসলমানেরা অবশ্যই পারস্পরিক সহযোগিতার দ্বারা অ্যাটম বোমা তৈরি করে যাব, এবং তা করা হবে জাতিসংঘের পরমাণু অস্ত্র বিস্তার নিরোধক সিদ্ধান্ত অমান্য করেই। ১৯৯২ এবং ১৯৯৩ সালে উচ্চ পর্যায়ের এক মার্কিন অফিসার বলেন যে ইরান পরমাণু অস্ত্র তৈরি বা সংগ্রহের জন্য প্রচেষ্টা চালিয়েছে। ১৯৯৫ সালে বিদেশ সম্পর্কিত মন্ত্রী ওয়ারেন ক্রিস্টোফার খোলামেলাভাবেই বলেন, আজকাল ইরান পরমাণু অস্ত্র প্রস্তুত করার জন্য মরিয়া হয়ে উঠেছে। অন্যান্য মুসলিম রাষ্ট্র যেমন লিবিয়া, আলজেরিয়া, সৌদি আরবও পরমাণু অস্ত্র তৈরি করতে ইচ্ছুক। আলী মাজরুই বলেছেন যে ইসলামের বিজয় পতাকা পশ্চিমাসহ সমগ্র পৃথিবীতে প্রভাব ফেলেছিল। ইসলাম তার সেই যুদ্ধে অন্য দুই সভ্যতা যেমন দক্ষিণ এশিয়ার হিন্দু ও জৈন ধর্ম এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ইহুদিবাদের সঙ্গে সমাপ্ত করলেই ভালো করত। কনফিউসীয় ইসলামিক যোগসূত্রের বিষয়টি সম্প্রসারিত হচ্ছে, আর তা ভবিষ্যতে বলিষ্ঠ ভিত্তি পেয়ে থাকতে পারে। দেখা যাচ্ছে চীন অনেক মুসলিম বিশ্বে গতানুগতিক ও অগতানুগতিক অস্ত্র হস্তান্তর করে চলেছে। আলজেরিয়ার মরুভূমির গোপন স্থানে শক্তিশালী পরমাণু চুল্লি স্থাপিত হচ্ছে, যেখান থেকে প্লুটোনিয়াম উৎপন্ন হবে। লিবিয়ার নিকট রাসায়নিক অস্ত্র বিক্রি করা, সৌদিদের নিকট CSS-2 এর মাধ্যমে উচ্চশক্তি সম্পন্ন ক্ষেপণাস্ত্র দেওয়া, পরমাণু টেকনোলজি ও মাল মশলা ইরাক, লিবিয়া, সৌদি আরব, উত্তর কোরিয়া এবং সেই সঙ্গে প্রচুর গতানুগতিক অস্ত্র ইরাককে দেওয়া হচ্ছে। চীনের উল্লেখিত কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে উত্তর কোরিয়া ও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অস্ত্র সরবরাহ করছে। কনফিউসীয় ইসলামিক সামরিক সম্পর্কের একদিকে থাকছে চীন এবং উত্তর কোরিয়া, আর অন্যদিকে রয়েছে পাকিস্তান এবং ইরান। ১৯৮০ থেকে ১৯৯১ সাল পর্যন্ত চীনের তৈরি অস্ত্রের মূল গ্রাহক ছিল ইরান, পাকিস্তান এবং সেই সঙ্গে ইরাক। ১৯৭০-এর প্রারম্ভে চীনের সঙ্গে পাকিস্তানের অত্যন্ত ঘনিষ্ঠ ও আন্তরিক এক সামরিক সম্পর্ক রচিত হয়। ১৯৮৯ সালে চীন এবং পাকিস্তানের মধ্যে ১০ বৎসর ব্যাপী একটা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে অস্ত্রশস্ত্র ক্রয়, অস্ত্রের উৎপাদন এবং তার উৎকর্ষ সাধনের জন্য যৌথ গবেষণা, যৌথভাবে অস্ত্র উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর এবং সেই সঙ্গে তৃতীয় বিশ্বের অন্যান্য দেশে উভয়ের সম্মতিতে অস্ত্র বিক্রি করার মতো শর্তাবলী ছিল। ১৯৯৩ সালে চীন এবং পাকিস্তানের মধ্যে অস্ত্র ক্রয় বিক্রয়ের আরও একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ সকল কিছুর ফলে পাকিস্তানের কাছে অস্ত্র বিক্রি, সামরিক প্রযুক্তি চালান দেওয়া ইত্যাদি কাজের মধ্যে দিয়ে চীন আসলে পাকিস্তানের সামরিক ও প্রতিরক্ষা বিষয়ের রক্তে রক্তে প্রবেশ করার পর্যায়ে চলে যায়। পাকিস্তান চীনের কাছ থেকে জেট বিমান, ট্যাঙ্ক, গোলাবারুদ এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনের যাবতীয় সাহায্য গ্রহণ করতে থাকে। এতদ ব্যতীত চীন পাকিস্তানকে পরমাণু অস্ত্র আয়ত্ত করার বিষয়েও সাহায্য সহযোগিতার হস্তপ্রসার করে। উপরন্তু চীন পাকিস্তানকে M11 ৩০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পায়, যা পরমাণু বোমা বহন করতে সক্ষমতা অর্জন করে। এসব কাজই ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বরখেলাফ। পাকিস্তানকে দেওয়া বিভিন্ন রকমের সামরিক সাহায্যের বদলে চীন পাকিস্তানের নিকট থেকে মধ্যাকাশে জ্বালানি ভর্তির প্রযুক্তি এবং স্টিঞ্জার ক্ষেপণাস্ত্র লাভ করে। ১৯৯০ সালের মধ্যে ইরানের সঙ্গে চীনের সামরিক সম্পর্কের দিগন্ত প্রসারিত হয়। ১৯৮০-র দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় ইরান তার সমগ্র অস্ত্রের প্রায় শতকরা ২২% সরবরাহ চীনের নিকট থেকে অর্জন করেছিল, এবং ১৯৮৯ সালে চীন ইরানের একক সর্বোচ্চ অস্ত্র সরবরাহকারী দেশ হয়ে পড়ে। ইরানের পরমাণু অস্ত্র তৈরিতে চীন দৃঢ়ভাবে হাত লাগায়। চীন ইরান পারস্পরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পর দেশ দুটি ১৯৯০ সালে ১০ বৎসর ব্যাপী একটা সমঝোতা চুক্তিতে আসে যে তারা বৈজ্ঞানিক প্রযুক্তি, সামরিক কলাকৌশল ইত্যাদি পরস্পরের মধ্যে হস্তান্তর করবে। ১৯৯২ সালের সেপ্টেম্বর মাসে প্রেসিডেন্ট রাফসানজানি ইরানের পরমাণু বিশেষজ্ঞদের নিয়ে পাকিস্তান সফর করার পর চীনে যান এবং সেখানে তিনি পরমাণু অস্ত্র সহযোগিতা বিষয়ে আরও একটি চুক্তিতে স্বাক্ষর করেন, এবং ১৯৯৩ সালের ফেব্রুয়ারি মাসে চীন ইরানে দুটি ৩০০ MW বা 300 MW পরমাণু চুল্লি স্থাপন করে দেয়। ওই চুক্তি অনুযায়ী চীন ইরানে পরমাণু প্রযুক্তি হস্তান্তর এবং এ সম্পর্কিত খবরাখবর আদান-প্রদান, ইরানের বিজ্ঞানী ও প্রকৌশলীদের উন্নত ধারায় প্রশিক্ষণ দেয়। ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রের উপর্যুপরি চাপে ইরানের সঙ্গে উক্ত চুক্তিটি চীন বাতিল করে। বাতিল শব্দটি ইউএনের দ্বারা ব্যবহৃত হলেও চীন কিন্তু নিজে ওই ঘটনাকে স্থগিত হিসাবে উল্লেখ করে। যাই হোক, এর ফলে ৩০০ MW চুল্লি স্থাপনের কাজ বন্ধ হয়ে যায়।
চীন ইরানে ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র নির্মাণ প্রযুক্তি সরবরাহ করে থাকে। 1980-র দশকে চীন উত্তর কোরিয়ার মাধ্যমে ইরাকে সিদ্ধ ওয়ার্ম ক্ষেপণাস্ত্র সরবরাহ করে। চীন ইরানকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপ করা যোগ্য ক্ষেপণাস্ত্র নির্মাণের লাইসেন্স দেয়। উত্তর কোরিয়া ইরানের প্রতি চীনের এসব কার্যক্রমের প্রতি সমর্থন দেয় এবং ইন্ধন যোগায়। এছাড়াও উত্তর কোরিয়া বিভিন্ন কায়দায় ইরানকে সামরিক দিক থেকে শক্তিশালী হতে সাহায্য সহযোগিতা করেছে। 1993 সালে উত্তর কোরিয়া 600 মাইল অতিক্রম করতে সক্ষম নর্ডং ক্ষেপণাস্ত্র ইরানকে দেয়। অন্যদিকে ইরান এবং পাকিস্তান একত্রে পরমাণু অস্ত্র তৈরিতে অগ্রসর হয়। ইরানের পরমাণু বিজ্ঞানীরা পাকিস্তান থেকে প্রশিক্ষণ অর্জন করেন। 1992 সালে পাকিস্তান এবং চীন একত্রে পরমাণু অস্ত্র বিষয়ক একটা প্রকল্পের কাজ শুরু করে। এভাবে চীনের সহযোগিতায় পাকিস্তান এবং ইরান ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র তৈরির ক্ষেত্রে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে থাকে। এসব কার্যক্রমের ফলে পশ্চিমা শক্তিগুলো বুঝতে পারেন যে বিষয়টি তাদের জন্য ভীতিকর। এজন্য পশ্চিমা শক্তিগুলো একত্রিত হয়ে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র সম্প্রসারণ রোধের এজেন্ডা দ্রুত সামনে এগিয়ে নিয়ে আসে। উদাহরণ হিসেবে 1990 সালে জনমত জরিপে দেখা যায় যে 59% আমেরিকান মনে করেন যে আমেরিকার বিদেশ নীতিতে পরমাণু অস্ত্র নিরোধক কার্যক্রম গুরুত্বপূর্ণ এজেন্ডা হওয়া উচিত। 1994 সালে 82% এবং বিদেশ নীতি প্রণয়নের সঙ্গে যুক্ত মানুষের 90% বিষয়টি অনুরূপভাবেই দেখেন। 1993 সালে প্রেসিডেন্ট ক্লিন্টন পরমাণু অস্ত্র নিরোধের এজেন্ডা সামনে নিয়ে আসেন এবং 1994 সালের শেষার্ধে তিনি বিষয়টিকে গুরুত্ব দিয়ে তাকে জাতীয় জরুরি বিষয় ঘোষণা করেন, কেননা তিনি মনে করেন এটি নাগরিক নিরাপত্তা, বিদেশ নীতি ও আমেরিকার অর্থনৈতিক অগ্রগতির প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ হুমকি। তিনি আরও মনে করেন পরমাণু অস্ত্রের প্রসার জীবাণু ও কেমিক্যাল অস্ত্রের সজ্জা এবং ব্যবহার বিশ্বের শান্তি বিঘ্নিত করবে। 1991 সালে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA পরমাণু অস্ত্র নিরোধে কার্য করার জন্য 100 জন 1991 সালে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA পরমাণু অস্ত্র বিস্তার রোধকল্পে কাজ করার নিমিত্তে 100 জনবল নিয়ে কাজ শুরু করে এবং 1993 ডিসেম্বরে প্রতিরক্ষামন্ত্রী এসপিন পরমাণু অস্ত্র বিস্তার রোধকল্পে একটি পাল্টা ও প্রতিরোধক পরিকল্পনা পেশ করেন এবং এই সম্পর্কে দক্ষতার সঙ্গে কাজ করার জন্য সহকারী পররাষ্ট্র সচিবের পদ সৃষ্টি করেন। শীতল যুদ্ধকালীন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন এক নজিরবিহীন অস্ত্র প্রতিযোগিতায় মেতে উঠেছিল। এজন্য তারা উভয়েই প্রযুক্তিগত দিক দিয়ে উন্নত থেকে উন্নততর ও অত্যাধুনিক পরমাণু অস্ত্র তৈরি ও তা নিক্ষেপণের প্রযুক্তি আবিষ্কার করে। এ প্রক্রিয়াটিকে নির্মাণের বিরুদ্ধে নির্মাণ হিসেবে চিহ্নিত করা যায়। শীতল যুদ্ধোত্তর সময়ের বিশ্বে অস্ত্র প্রতিযোগিতার ধরন বদলেছে মাত্র। পশ্চিমা বিদ্বেষীরা পশ্চিমাদের বিরুদ্ধে ব্যবহারের জন্য ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র সংগ্রহ করছে, আর পশ্চিমারা ওই কাজ থেকে তাদের বিরত রাখতে চাইছে। এ দৃষ্টিকোণ থেকে বলা যায় এটি নির্মাণের বিরুদ্ধে নির্মাণ না হয়ে বরং নির্মাণের বিপরীতে নির্মাণহীনতায় নিয়ে আসার প্রচেষ্টা বিশেষ। পশ্চিমাদের পরমাণু শক্তির আকার ও পারঙ্গমতা ওই প্রতিযোগিতার অংশ নয়। অস্ত্র প্রতিযোগিতার ফলাফল নির্মাণের বিরুদ্ধে নির্মাণের জন্য চাই দুই দিকের সম্পদ, যথা একাগ্রতা এবং প্রযুক্তিগত যোগ্যতা। এটি পূর্ববিহিত ছিল না। নির্মাণের বিরুদ্ধে নির্মাণ না হয়ে নির্মাণের বিপরীতে নির্মাণহীনতা ও তা দমিয়ে রাখার বিষয়টি খুবই প্রগাঢ়, যা বরং সহজেই অনুমান সাপেক্ষ। কেননা পশ্চিমাদের অস্ত্র নির্মাণ কাজ দমিয়ে রাখার কৌশল প্রকারান্তরে অন্যান্য সমাজে অস্ত্র নির্মাণ ও অস্ত্র জড়ো করার গতিকে হ্রাস করতে পারে। অপাশ্চাত্য সমাজের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন পাশ্চাত্য অপাশ্চাত্য নির্বিশেষে সকল সমাজের জন্য অস্ত্র ব্যবসা, অন্তঃপ্রযুক্তি, অস্ত্র তৈরি সম্পর্কিত দক্ষতার বিনিময়ে প্রাপ্ত প্রচুর অর্থ, কোর রাষ্ট্রসমূহের রাজনৈতিক অভিলাষ, আঞ্চলিক শক্তি প্রসারের মনোভাব এবং এর প্রতিকার হিসেবে আধিপত্য থেকে আত্মরক্ষার তৎপরতা এসবই পশ্চিমাদেরকে অস্ত্র নির্মাণ কাজ দমিয়ে রাখার মনোবৃত্তিকে নিরুৎসাহিত করে থাকে। অস্ত্র নিরোধ সম্পর্কিত পশ্চিমাদের প্রচেষ্টার ফলাফল বিশ্বের সকল জাতির স্থিতিশীলতা সহ আন্তর্জাতিক টানাপড়েন দূর করে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অবদান রাখতে পারে। কিন্তু লক্ষণীয় বিষয় হল অপাশ্চাত্য সমাজ পাশ্চাত্যের এ ধরনের তৎপরতাকে সন্দেহের দৃষ্টিতে দেখতে অভ্যস্ত। তারা মনে করে পাশ্চাত্যের অস্ত্র নিরোধ সম্পর্কিত উদ্যোগ প্রকারান্তরে অপাশ্চাত্যের ওপর পাশ্চাত্যের আধিপত্য বিস্তারের কূটকৌশল। এ কারণেই অস্ত্র নিরোধ সম্পর্কিত পশ্চিমা উদ্যোগ, বিশেষ করে মার্কিন প্রচেষ্টা আঞ্চলিক শক্তিগুলোর নিকট গ্রহণযোগ্যতা পেতে ব্যর্থ হচ্ছে। এরকম ঘটনা কোরিয়ার ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ করার মতো। 1993 এবং 1994 সালে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের কথা বিবেচনাপূর্বক তাকে ভবিষ্যতের জন্য সমস্যা সংকুল বলে গণ্য করে।
1993 সালে প্রেসিডেন্ট ক্লিন্টন সোজাসাপটাভাবে ঘোষণা দেন উত্তর কোরিয়াকে পরমাণু বোমা তৈরি করতে দেওয়া হবে না এবং আমরা এ বিষয়ে শক্ত অবস্থানেই থাকব। মার্কিন সেনেটরগণ, প্রতিনিধি সভার সদস্যবৃন্দ এবং বুশ প্রশাসনের প্রাক্তন সদস্যরা পাকাপোক্ত হওয়ার আগেই উত্তর কোরিয়ার পরমাণু শক্তি ধ্বংস করার প্রয়োজনীয়তা অনুভব করেন। উত্তর কোরিয়ার পরমাণু শক্তির সম্ভাব্য বিস্তারকে মার্কিনীরা শুধু তাদের জন্যই নয়, সে সঙ্গে সমগ্র বিশ্বের শাস্তি ও নিরাপত্তার জন্য হুমকি মনে করে। বিশেষ করে তা পূর্ব এশিয়ার জন্য চিন্তার কারণ বলে বিবেচিত হতে থাকে। উপরন্তু এটি যদি দক্ষিণ এশিয়ায় এবং মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে তাহলে সমূহ ক্ষতির সম্ভাবনা থাকে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার বোমাকে একটি আঞ্চলিক স্বার্থের দৃষ্টিতে দেখতে চায়। দক্ষিণ কোরিয়ার অনেকেই উত্তর কোরিয়ার বোমাকে একটি কোরিয়ান বোমা হিসেবে দেখতে ভালোবাসে। তারা মনে করেন যে উত্তর কোরিয়ার বোমা কখনও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্যবহার হবে না, বরং তা ব্যবহৃত হবে কোরিয়ার স্বাধীনতা ও স্বার্থের প্রশ্নে জাপান কিংবা অনুরূপ শত্রুভাবাপন্ন বা কোরিয়ার জন্য ভীতিকর অন্যান্য দেশের বিরুদ্ধে। দক্ষিণ কোরিয়ার সামরিক বেসামরিক পদস্থ কর্মকর্তারা তীর্থের কাকের মতো তাকিয়ে রয়েছে একটি একত্রিত কোরিয়া বেগবার জন্য। সুতরাং উত্তর কোরিয়া পরমাণু বোমা হস্তগত করে নিন্দা কুড়ালেও প্রকারান্তরে পরবর্তীতে ওই বোমা দক্ষিণ কোরিয়াকেই লাভবান করবে। এভাবে উত্তর কোরিয়ার বোমা এবং দক্ষিণ কোরিয়ার শিল্প সমৃদ্ধি একত্রিত হয়ে সামনে এক কোরিয়া গঠিত হলে তারা পূর্ব এশিয়ার একটি শক্তিশালী জাতি হিসেবে প্রকাশিত হবে। সুতরাং উত্তর কোরিয়ার পরমাণু বোমাকে ওয়াশিংটন 1994 সাল থেকে যেভাবে দক্ষিণ কোরিয়ার নিরাপত্তার হুমকি হিসেবে চিহ্নিত করতে চায়, আদতে ঘটনা তেমন হয়তো নয়। এভাবে দেখা যায় যে পূর্ব এশিয়ায় পরমাণু অস্ত্র সম্প্রসারণের ফলে আমেরিকার নিরাপত্তা বিষয়ক স্বার্থ আর তখনকার আঞ্চলিক স্বার্থ এবং দৃষ্টিভঙ্গির ভেতর একটি বড় ধরনের ফাঁক রয়েছে। ভারত এবং পাকিস্তান উভয়ের পরমাণু শক্তি সম্পর্কে ভীতিকে সহজ এবং সরলভাবেই গ্রহণ করেছে, অথচ আমেরিকা উক্ত ভীতি দূর করার জন্য তাদের চেয়ে যেন বেশি উদ্বিগ্ন। বিভিন্ন শত্রুভাবাপন্ন দেশের মধ্যে শক্তির ভারসাম্য আনার জন্য সমতা সাধনমূলক ব্যাপক গণবিধ্বংসী অস্ত্রের প্রসার সম্ভবত খুবই সীমিত সাফল্য নিয়েই এগোচ্ছে। প্রেসিডেন্ট ক্লিন্টন কর্তৃক উভয় কোরিয়াকে কোনোভাবেই পরমাণু অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না এমন ঘোষণার 1 মাস পরেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার রিপোর্টে দেখা যায় যে তারা ইতোমধ্যে 1টি বা 2টি পরমাণু বোমা অর্জন করেছে। এরপর যুক্তরাষ্ট্র তাদের কৌশল বদলিয়ে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র আর সম্প্রসারিত না করার জন্য নানা রকম প্রলোভন দেখাতে শুরু করে। তবে ভারত এবং পাকিস্তানকে পরমাণু অস্ত্র থেকে ফেরাতে বা উক্ত কার্যক্রম থেকে বিরত করতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়। 1995 সালের এপ্রিল মাসে পারমাণবিক শক্তি বিস্তাররোধক সম্মেলনে এক্ষেত্রে চুক্তি নবায়নের প্রশ্নে যে জটিলতা পরিদৃষ্ট হয় তা হল, এ চুক্তিটি কি অনির্ধারিত সময়ের জন্য হবে নাকি 25 বছরের জন্য হবে। যুক্তরাষ্ট্র চেয়েছিল অনির্ধারিত সময়ের জন্য চুক্তি হোক, কিন্তু সম্মেলনে অন্যান্য রাষ্ট্র এর বিরোধিতা করে বলে যে এর আগে স্বীকৃত 5টি বৃহৎ শক্তির পারমাণবিক ক্ষমতা সীমিত করা দরকার। উপরন্তু মিশর চেয়েছিল এই চুক্তির নবায়ন করার আগে চুক্তিপত্রে ইসরায়েলের স্বাক্ষর এবং ইসরায়েলের পারমাণবিক শক্তিকেন্দ্র পরিদর্শন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। এত কিছুর পরও সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের ইচ্ছানুযায়ী চুক্তি নবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। অর্থনৈতিকভাবে সুদৃঢ় ভিত্তির উপর দণ্ডায়মান না থাকা এবং কার্যত যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল হওয়ার দরুন মিশর ও মেক্সিকো কেউই শেষ অবধি যুক্তরাষ্ট্রের ইচ্ছার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। চুক্তিটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামাফিক সম্মেলনে ঐক্যমত্যের ভিত্তিতে নবায়ন হলেও সিরিয়া, জর্ডান, ইরান, ইরাক, লিবিয়া, মিশর এবং মালয়েশিয়া ও আফ্রিকান জাতীয় রাষ্ট্র নাইজেরিয়ার মতো দেশ এ বিষয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখায়। 1993 সালে পারমাণবিক শক্তির প্রসার রোধের প্রশ্নে পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গি যুক্তরাষ্ট্রের মতো পরিবর্তিত হয়ে পরমাণু অস্ত্র বিস্তার নিরোধক না হয়ে বরং তা পরমাণু অস্ত্র বিস্তারের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণের দিকে বেশি ঝুঁকে পড়েছে। তবে এ সব কিছুই বাস্তব অবস্থার প্রতিফলন, যা অস্বীকার করার কোনো উপায় নেই। যুক্তরাষ্ট্র ক্রমান্বয়ে পরমাণু অস্ত্র প্রসার বিরোধী অবস্থান থেকে বরং পরমাণু অস্ত্রের বিস্তারকে সঙ্গতিপূর্ণ ও সহনীয় করার চেষ্টা শুরু করে। শীতল যুদ্ধের সময়কার পরমাণু অস্ত্র সম্পর্কিত মনোভাব আসলে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পাশ্চাত্য দুনিয়ার জন্য ক্ষতির কারণ হয়ে দেখা দিয়েছিল। পরমাণু শক্তি ও অন্যান্য গণবিধ্বংসী অস্ত্রের ব্যাপক প্রসার আসলে পরস্পরভাবে বিভক্ত সভ্যতাসম্পন্ন বিশ্বে একটি অনিবার্য ও প্রতিপাদ্য বিষয়। মানবাধিকার এবং গণতন্ত্র।
1970 এবং 80-র দশকে কমপক্ষে 30টি দেশ কর্তৃত্বমূলক বা স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে এসেছে। ভূমিধ্বংসের মতো এহেন পরিবর্তনের নানাবিধ কারণ রয়েছে। অর্থনৈতিক উন্নয়নকে নিঃসন্দেহে এই রাজনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচনা করা যায়। আর সেই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং পাশ্চাত্যের কিছু প্রধান শক্তি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো যেমন স্পেন, পর্তুগাল, লাতিন আমেরিকার বিভিন্ন দেশ, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া সহ পূর্ব ইউরোপে বিভিন্ন দেশে গণতন্ত্রায়নের সহায়ক শক্তি হিসেবে কাজ করে চলেছে। দেখা যায় যে সকল দেশে খ্রিস্ট ধর্ম ও পাশ্চাত্যের প্রভাব বেশি, সেখানে গণতন্ত্রায়ন প্রক্রিয়া অধিকতর গতি পেয়েছে। লাতিন আমেরিকার তুলনায় দক্ষিণ এবং মধ্য ইউরোপের ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট অধ্যুষিত অঞ্চলে গণতন্ত্রের নতুন মাত্রা দ্রুত স্থায়িত্ব পেয়েছে। পূর্ব এশিয়ায় ক্যাথলিক এবং যুক্তরাষ্ট্রের প্রবল প্রভাবে প্রভাবান্বিত দেশ ফিলিপাইন 1980-র দশকে গণতন্ত্রে ফিরে আসে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় ও তাইওয়ানের খ্রিস্টান নেতারা সেখানে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয়। প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত বাল্টিক প্রজাতন্ত্রে গণতন্ত্রায়ন সফলতার সঙ্গে এগিয়ে যায়। অর্থোডক্স রিপাবলিকসমূহে এই কাজটি তত গতি না পাওয়ায় অনিশ্চয়তার দোলাচলে নিমজ্জিত হয়। মুসলিম অধ্যুষিত রিপাবলিকসমূহে গণতন্ত্রায়নের অগ্রগতি খুবই হতাশাজনক দেখা যায়। 1990 সালে কেবলমাত্র কিউবা এবং আফ্রিকা ব্যতীত খ্রিস্টধর্ম প্রভাবিত এলাকায় গণতন্ত্রায়ন আশাজনক মাত্রা পেয়েছে। সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি এবং গণতন্ত্রের পথে অগ্রসর হওয়ার বিষয়টি পশ্চিম বিশ্ব, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মনে এই আত্মবিশ্বাসের জন্ম দেয় যে বিশ্বব্যাপী গণতান্ত্রিক বিপ্লব অতি স্বল্প সময়ের মধ্যেই সমাপ্ত হবে এবং এর ভেতর দিয়ে পশ্চিমা ধাঁচের মানবাধিকার ধারণা ও রাজনৈতিক গণতন্ত্র সমগ্র বিশ্বে সাফল্যের সঙ্গে প্রতিষ্ঠিত হবে। পশ্চিম বিশ্ব তাই এই বিষয়টিকে তাদের কর্মতৎপরতার সর্বোচ্চ এজেন্ডায় নিয়ে আসে। আমরা বুশ প্রশাসনের নীতিতে এর প্রতিফলন দেখতে পাই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক সেক্রেটারি জেমস বেকার 1990 সালের এপ্রিল মাসে ঘোষণা দেন যে গণতন্ত্র বাধাহীনভাবে বহাল রয়েছে এবং তিনি আরও বলেন যে সত্যি কথা বলতে কি শীতল যুদ্ধ অবসান পরবর্তী বিশ্বে প্রেসিডেন্ট বুশ গণতন্ত্রকে সুসংহত ও আরও গতিশীল ও অগ্রগামী করতে আমাদের নতুন দিক নির্দেশ প্রদান করেছেন। এই প্রচারাভিযানের অংশ হিসেবে 1992 সালে প্রেসিডেন্ট ক্লিন্টন বারংবার বলতে থাকেন যে গণতন্ত্রায়নের অগ্রাভিযানই হল তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত এজেন্ডা এবং তা মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির মাধ্যমে এগিয়ে নিতে হবে। তিনি এই বিষয় সম্পর্কিত বাজেটে পূর্বের তুলনায় 2/3 অর্থ অতিরিক্ত বরাদ্দ দেন। উপরন্তু প্রেসিডেন্ট ক্লিন্টনের প্রতিরক্ষা বিষয়ক সহকারী উল্লেখ করেন যে বিশ্বে গণতন্ত্রের সম্প্রসারণ করাই হল ক্লিন্টন সরকারের বৈদেশিক নীতির মূল লক্ষ্য। প্রেসিডেন্ট ক্লিন্টনের প্রতিরক্ষা সচিব বলেন যে তার সরকারের 4টি মূল লক্ষ্যের মধ্যে গণতন্ত্রায়নের কার্যক্রম অন্যতম এবং সে লক্ষ্য অর্জনের জন্য তিনি তার অফিসে একটি ঊর্ধ্বতন কর্মকর্তার পদ সৃষ্টির প্রচেষ্টা গ্রহণ করেন। গণতন্ত্রায়ন নীতির সঙ্গে মানবাধিকারের বিষয়টি এগিয়ে নেওয়াও পশ্চিমা শক্তির পররাষ্ট্র নীতির অন্যতম লক্ষ্য হয়ে দাঁড়ায়। তাই দেখা যায় পশ্চিমা শক্তি নিয়ন্ত্রিত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও উন্নয়ন সহায়কের মাধ্যমে তৃতীয় বিশ্বের ঋণ ও অনুদান প্রদানের সঙ্গে মানবাধিকার রক্ষার শর্তটি জুড়ে দেওয়া হয়। 1995 সাল পর্যন্ত এই সম্পর্কিত ইউরোপ ও মার্কিন নীতি খুবই সীমিত সাফল্য পায়। অপাশ্চাত্য সভ্যতার প্রায় সকল সদস্যই এই বিষয়ে পশ্চিমা চাপের বিরুদ্ধে অবস্থান নেয়, যার মধ্যে উল্লেখযোগ্য হিন্দু, অর্থোডক্স, আফ্রিকান এবং কিছুটা হলেও লাতিন আমেরিকার দেশগুলোও। তবে গণতন্ত্রায়নের পশ্চিমা কার্যক্রম ও নীতির সবচেয়ে বড় প্রতিরোধ আসে ইসলাম এবং এশিয়ার দিক থেকে। এই প্রতিরোধের চেহারা মূলত ইসলামের সুউচ্চ সাংস্কৃতিক ঐতিহ্যের পুনরুদ্ধারের মনোভাব এবং এশীয় সুলভ সুদৃঢ় আত্মম্ভরী ভাব থেকে উৎসারিত। এশিয়ার মূলধারার সঙ্গে সখ্য গড়ার বেলায় যুক্তরাষ্ট্রের ব্যর্থতার জন্য দায়ী মূলত এশীয়দের অর্থনৈতিক অর্জন এবং তাদের ক্রমাগত বেড়ে ওঠা আত্মবিশ্বাস। এশীয়র মুখপাত্রগুলো বারংবার যুক্তরাষ্ট্রকে স্মরণ করিয়ে দেয় যে তাদের উপর একালে নির্ভরশীলতা ও নতজানু অবস্থা বর্তমানে আর বজায় নেই। তাছাড়া 1940 সালে জাতিসংঘ প্রভাবিত পশ্চিম বিশ্ব পৃথিবীর মোট উৎপাদনের শতকরা 50% উৎপাদন করলেও সে অবস্থা বর্তমানে আর বজায় নেই। এশীয় মুখপাত্রগুলো আরও লিখতে থাকে যে মানবাধিকারের সার্বজনীন ঘোষণা এখন ইতিহাস মাত্র।
এশিয়ায় মানবাধিকার এগিয়ে নেওয়ার প্রচেষ্টা শীর্ষক লেখায় একজন সিঙ্গাপুরের অফিসার বলেন যে শীতল যুদ্ধোত্তর বিশ্বের বাস্তবতার আলোকে বিশ্বমণ্ডলের নতুন ক্ষমতার বিন্যাসকে অবশ্যই হিসাবে আনতে হবে। পূর্ব এবং দক্ষিণ এশিয়ার উপর পাশ্চাত্যের প্রভাব বহুলাংশে হ্রাস পেয়েছে। তিনি সঠিক কথাই বলেছেন। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে পারমাণবিক বিষয়ে সমঝোতাকে যথার্থই বলা যায় পুরোদস্তুর আত্মসমর্পণ, আর চীন ও অন্যান্য এশীয় দেশের সঙ্গে মানবাধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্রের নতজানু অবস্থা প্রকারান্তরে তার নিঃস্বার্থ আত্মসমর্পণ বই কিছু নয়। চীনকে পছন্দের দেশের মর্যাদা দেওয়ার প্রশ্নে দেশটির মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন বিষয়ে ভীতি প্রদর্শনের পর ক্লিন্টন প্রশাসনের পররাষ্ট্র সচিবকে বেজিংয়ে অপদস্থ করা হয়। এজন্য এমনকি মুখরক্ষামূলক সদিচ্ছারও লক্ষণ দেখা যায়নি। ফলে যুক্তরাষ্ট্রকে চীনের মানবাধিকার বিষয়ে তার পূর্বের মনোভাব আনুষ্ঠানিকভাবে পরিত্যাগ করতে হয় এবং MFN মর্যাদা ও মানবাধিকার বিষয়কে পৃথকভাবে দেখতে হয়। এতে করে চীন স্পর্ধা পেয়ে যায় এবং উপরিভাবে তারা ক্লিন্টন প্রশাসন অপছন্দ কার্যক্রম ঘটিয়ে যেতে থাকে। যুক্তরাষ্ট্র সিঙ্গাপুরের কাছ থেকেও প্রায় অনুরূপ আচরণ পেল এবং ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরে ভূহিংসতাও এর সঙ্গে চলতে থাকল। এশীয় দেশের কর্ণধাররা মানবাধিকার বাস্তবায়ন সম্পর্কিত পশ্চিমা চাপ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করেছে বিভিন্ন কারণে। আমেরিকান এবং ইউরোপীয় ব্যবসায়ীরা সদা সর্বদা তাদের সরকারের উপর চাপ প্রয়োগ করে যাচ্ছে যাতে করে দ্রুত উন্নয়নশীল এশীয় দেশের সঙ্গে সরকার অর্থনৈতিক সম্পদ নষ্ট করে তাদের ব্যবসা বাণিজ্য প্রসারের পথে কোনো বিঘ্ন না ঘটায়। এশীয় দেশগুলো মানবাধিকার প্রশ্নে পশ্চিমা চাপকে তাদের সার্বভৌমত্বের উপর আঘাত বলে মনে করে এবং কারোর উপর এ ধরনের আঘাত আসলে তারা পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে এবং সম্মিলিত প্রতিরোধের চিন্তা করে। তদুপরি তাইওয়ান, জাপান এবং হংকংয়ের ব্যবসায়ীরা চীনে বড় মাপের বিনিয়োগ করেছেন, আর তাদের ব্যবসায়িক স্বার্থে চীনের সঙ্গে ওই ব্যবসায়ীদের আমেরিকার সুসম্পর্ক দেখতে চায়, যাতে করে আমেরিকা ও চীনের মধ্যে MFN বজায় থাকে। এ কারণে জাপান সরকার আমেরিকার মানবাধিকার নীতির সঙ্গে দূরত্ব বজায় রাখতে চায়। তিয়ানানমেন স্কোয়ারের ঘটনার অব্যবহিত পরে জাপানের প্রধানমন্ত্রী মিয়াজাওয়া ঘোষণা দেন যে মানবাধিকার সংক্রান্ত বিমূর্ত ধারণাকে অগ্রাধিকার দিয়ে আমরা চীনের সঙ্গে সম্পর্ক খারাপ করতে আগ্রহী নই। আসিয়ানভুক্ত দেশগুলো মায়ানমারের সামরিক জান্তার উপর চাপ প্রয়োগে আগ্রহী নয়। এ নিয়ে আসিয়ানের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের মতবিরোধ সৃষ্টি হতেও দেখা গেছে। এতদ্ব্যতিরিক্ত মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশও তাদের বিকশমান অর্থনীতির স্বার্থে পশ্চিম প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণে আগ্রহী। এশিয়ার দেশগুলো তাদের বিকশমান অর্থনীতির স্বার্থে মানবাধিকার ও গণতন্ত্রের প্রশ্নে পশ্চিমা চাপ সহ্য করার ক্ষমতা বৃদ্ধি করছে। চীনের অর্থনৈতিক অগ্রগতি মূলত মানবাধিকার প্রশ্নে পশ্চিমার বক্তব্যকে অপ্রয়োজনীয় মনে করে চালানোর মতো পরিস্থিতি সৃষ্টি করছে। এশিয়ার অর্থনৈতিক উন্নতির নিরিখে এশিয়ার সঙ্গে পশ্চিমা সভ্যতার সম্পর্ক আগের চেয়ে বদলে যাচ্ছে। সত্যি কথা হল, পশ্চিম বিশ্বের তুলনায় এশিয়ার অর্থনৈতিক অগ্রগতি দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক উন্নতির প্রভাব সুদূর ভবিষ্যতে এশিয়ার সমাজ ও সরকার ব্যবস্থার উপর বর্তাবে বলে মনে করা যায়। এশিয়ার অন্যান্য দেশে গণতন্ত্র আসবে যখন ওইসব দেশের ক্রমবিকশমান বুর্জোয়া ও মধ্যম শ্রেণী গণতন্ত্র ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে চাইবে। অনির্দিষ্ট সময় পর্যন্ত পারমাণবিক অস্ত্র প্রসার রোধের চুক্তির অনির্দিষ্ট সময় পর্যন্ত পারমাণবিক অস্ত্র প্রসার রোধকল্পে চুক্তির সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ পশ্চিমা বিশ্ব কর্তৃক মানবাধিকার এবং গণতন্ত্রের ধারণা জাতিসংঘ কর্তৃক এগিয়ে নেবার প্রচেষ্টা কার্যত অমান্য হতে থাকে। কিছু ব্যতিক্রম ভিন্ন প্রায় সকল ক্ষেত্রেই ইরাকের বিরুদ্ধে এ প্রশ্নে আনীত নিন্দা প্রস্তাব জাতিসংঘে ভোটে পরাজিত হয়। ল্যাটিন আমেরিকার গুটিকতক দেশ ছাড়া অন্যান্য দেশগুলো এ বিষয়টি এগিয়ে নিতে অনীহা দেখায় এবং পাশ্চাত্যের এ প্রচেষ্টাকে তারা মানবাধিকার সাম্রাজ্যবাদ হিসাবে চিহ্নিত করে। উদাহরণস্বরূপ ১৯৯০ সালে সুইডেন কমপক্ষে ২০টি পশ্চিমা রাষ্ট্রের পক্ষে মায়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে একটি প্রস্তাব পেশ করলে দেখা যায় এশীয় দেশসমূহ এ প্রস্তাবের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দেয়।
ইরাকে মানবাধিকার লঙ্ঘনের প্রস্তাবও তেমনিভাবে ভোটে পাশ হয়নি। 1990-এর দশকে প্রায় 5 বৎসর চীন তার বিরুদ্ধে পশ্চিমা মদদপুষ্ট হয়ে আনিত মানবাধিকার লঙ্ঘনের প্রচেষ্টার অভিযোগটি এশীয় দেশসমূহের সমর্থন আদায়ের মাধ্যমে অকার্যকর করে দেয়। 1994 সালে পাকিস্তান ভারতের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার কমিশনে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনার পর ভারত কিছু দেশের সম্মিলনে সেই প্রস্তাবের বিরোধিতা করে। কিন্তু মজার বিষয় হল পাকিস্তানের দুটি বন্ধুপ্রতিম রাষ্ট্র চীন এবং ইরাকও পাকিস্তানকে ওই প্রস্তাব প্রত্যাহার করতে পরামর্শ দেয়। এর কারণ হল এই যে উক্ত দুটি দেশেও বারবার মানবাধিকার লঙ্ঘন করা হয়ে থাকে। এই ঘটনার প্রতিক্রিয়া হিসাবে দি ইকোনমিস্ট পত্রিকায় মন্তব্য করা হয় যে জাতিসংঘের মানবাধিকার কমিশন কাশ্মীরে ভারতের বর্বরোচিত মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপনে ব্যর্থ হয়। সবসময় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এমন দেশসমূহ যেমন তুরস্ক, ইন্দোনেশিয়া, কলম্বিয়া, আলজেরিয়া প্রভৃতি এ বিষয়ে সমালোচনাকে উতরিয়ে যায়। তাই দেখা যায় জাতিসংঘের মানবাধিকার কমিশন অত্যাচারী দেশসমূহের হাত থেকে মানবাধিকার রক্ষার মহৎ দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে, অথচ এ সংস্থাটির স্রষ্টাদের লক্ষ্য তা ছিল না। মানবাধিকার প্রশ্নে পশ্চিমা বিশ্বের সঙ্গে অন্যান্য সভ্যতার পার্থক্য ও অমিল এবং মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্য অর্জনে পশ্চিমা বিশ্বের সীমিত সামর্থ্য জাতিসংঘের ভেতর দিয়ে পরিষ্কারভাবে পরিস্ফুটিত হয়েছে 1993 সালের জুন মাসে ভিয়েনায় জাতিসংঘ কর্তৃক আয়োজিত বিশ্ব মানবাধিকার সংক্রান্ত অধিবেশনে। এখানে একদিকে ছিল ইউরোপীয় ও উত্তর আমেরিকার রাষ্ট্রসমূহ, অন্যদিকে ছিল গোষ্ঠীগত 50টি অপাশ্চাত্য দেশ। 15টি সর্বাপেক্ষা সক্রিয় সদস্য রাষ্ট্রের মধ্যে ল্যাটিন আমেরিকার দেশ কিউবা, একটি বৌদ্ধ ধর্মাবলম্বী দেশ মায়ানমার, 4টি কনফিউশীয় দেশ যাদের মধ্যে আবার রাজনৈতিক মতাদর্শগত, অর্থনৈতিক ব্যবস্থা, উন্নয়নের স্তর ইত্যাদি বিষয়ে গুরুতর পার্থক্য রয়েছে, সিঙ্গাপুর, ভিয়েতনাম, উত্তর কোরিয়া এবং চীন, 9টি মুসলিম রাষ্ট্র মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইরাক, ইরান, সিরিয়া, ইয়েমেন, সুদান এবং লিবিয়া। এশীয় ইসলামিক গোষ্ঠীর এই ঐক্যের মূল নেতৃত্ব ছিল চীন, সিরিয়া এবং ইরাকের হাতে। উল্লিখিত দুটি গ্রুপের মধ্যে ল্যাটিন আমেরিকার দেশসমূহ কিউবা বাদে সবসময় পশ্চিমা শক্তিকে সমর্থন দিয়ে আসছে, আর আফ্রিকা এবং অর্থোডক্স দেশসমূহ কখনো কখনো পশ্চিমা শক্তিকে সমর্থন দিলেও মূলত তারা পশ্চিমা বিরোধী অবস্থাতেই থাকতে চায়। সভ্যতার দিক থেকে দেশগুলোর মধ্যে চলমান বিভেদের ইস্যু নিম্নোক্ত দৃষ্টিতে বিচার করা যায়, যথা সর্বজনীনতা বনাম আপেক্ষিকতার আলোকে মানবাধিকার সম্পর্কিত মনোভাবের পার্থক্য, অর্থনৈতিক, সামাজিক ও উন্নয়নের অধিকার সম্পর্কিত আপেক্ষিক দৃষ্টিভঙ্গি বনাম রাজনৈতিক ও নাগরিক অধিকার, সহযোগিতার প্রশ্নে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা, জাতিসংঘের মানবাধিকার সম্পর্কিত কমিশন গঠন, ভিয়েনায় মানবাধিকার সম্পর্কিত সরকারি সম্মেলনে বেসরকারি মানবাধিকার নেতৃত্বের অংশগ্রহণের যৌক্তিকতা নিয়ে বিতর্ক, যেমন দালাই লামাকে সম্মেলনে বক্তৃতা দিতে দেওয়া উচিত কিনা, কিংবা বসনিয়ার মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে নিন্দা প্রস্তাব নেওয়া হবে কিনা ইত্যাদি। দৃষ্টিভঙ্গিগত এ পার্থক্যের অনেক অংশই পশ্চিমা বিশ্ব এবং ইসলামিক ব্লকের মধ্যে সীমিত থাকে। ভিয়েনা সম্মেলনের 2 মাস আগে এশিয়ার দেশগুলো ব্যাংককে মিলিত হয় এবং সিদ্ধান্ত গ্রহণ করে যে মানবাধিকারের মতো বিষয়গুলো বিচার করতে হবে জাতীয় এবং আঞ্চলিক বিশেষত্ব, বিভিন্ন প্রকারের ঐতিহাসিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক পটভূমির আলোকে। তারা আরও অভিমত ব্যক্ত করে যে একটি জাতীয় রাষ্ট্রের ওপর মানবাধিকার সম্পর্কিত অবস্থা পরীক্ষণের কার্যক্রম বরং ওই রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপের মতো কাজ। তদুপরি মানবাধিকার পরিস্থিতির সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার মাত্রা ঠিক করার বিষয়টি জাতিসংঘ কর্তৃক ঘোষিত উন্নয়নের অধিকারের সর্বজনীন ঘোষণার সঙ্গে অসঙ্গতিপূর্ণ। ভিয়েনা সম্মেলনের পূর্বে উল্লিখিত বিষয়গুলো নিয়ে মতপার্থক্য একটি জটিল পরিস্থিতির জন্ম দিয়েছিল, যা সম্মেলন পূর্ব অবস্থায় জেনেভায় বসে বারবার সমাধানের চেষ্টা করা হয়। পাশ্চাত্য দেশগুলোর ভিয়েনা সম্মেলনের জন্য পূর্ব প্রস্তুতি ভালো ছিল না। সম্মেলনে অংশগ্রহণকারীদের সংখ্যা তাদের ছাড়িয়ে গিয়েছিল এবং কার্যবিবরণী পশ্চিমা বিশ্বের বিরোধীদের পক্ষে চলে গিয়েছিল। মহিলাদের অধিকার সম্পর্কিত উত্তম সিদ্ধান্তগুলো বাদ দিলে সম্মেলনের ফলাফল ছিল যৎসামান্য। একজন মানবাধিকার কর্মী উক্ত সম্মেলন সম্পর্কে এভাবে মন্তব্য করেন, ডকুমেন্টগুলো ছিল কালিমায় লেপটানো এবং স্ববিরোধপূর্ণ, এবং এ সম্মেলনটি ছিল এশীয় এবং ইসলামী কোয়ালিশনের জন্য বিজয়সূচক আর পশ্চিমা বিশ্বের জন্য পরাজয়ের গ্লানিপূর্ণ। ভিয়েনা ঘোষণায় মতামত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সম্মিলিত হবার অধিকার, ধর্মীয় অধিকার সম্পর্কে তেমন কোনো সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট সিদ্ধান্ত ছিল না।
এদিক থেকে বলা যায় ভিয়েনা সম্মেলন ১৯৪৮ সালের জাতিসংঘের মানবাধিকার সম্পর্কিত ঘোষণার তুলনায় ছিল দুর্বল। এই অবনতি আসলে পশ্চিমা বিশ্বের শক্তির হ্রাসের বিষয়টিকেই প্রমাণ করে। একজন আমেরিকান মানবাধিকার কর্মী এ সম্পর্কে মন্তব্য করেন, ১৯৪৫ সালের আন্তর্জাতিক মানবাধিকারের ধারা আর অব্যাহত থাকল না। আমেরিকার আধিপত্য হোঁচট খেল, আর ১৯৯২ সালের ঘটনার পরও বলা যায় তা আরও ছোট হয়ে গেল। বাস্তবে বিশ্ব আজ পশ্চিমাদের চেয়ে বরং আরব, এশিয়া এবং আফ্রিকার দখলে। তাইওয়ান এবং হংকং চীনের এ আন্দোলনে শরিক হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেস, ইউরোপীয় পার্লামেন্ট এবং মানবাধিকার সংগঠনসমূহ বেইজিংকে অলিম্পিক আয়োজনের সুযোগ দানের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে। গোপন ব্যালটে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ফলাফল ছিল সভ্যতার সংকটের ধারণার সঙ্গে সম্পৃক্ত। প্রথম ব্যালটে বেইজিং আফ্রিকান জাতিসমূহের সমর্থনে প্রথম স্থান দখল করে এবং সিডনি পায় দ্বিতীয় স্থান। পরবর্তী নির্বাচনে অর্থাৎ তৃতীয়তে যখন ইস্তাম্বুল ছিটকে পড়ে, তখন কনফুশীয় ইসলামিক সংযোগের বহিঃপ্রকাশ হিসেবে বেইজিংয়ের পক্ষে বিপুল ভোট পড়ে। যখন বার্লিন এবং ম্যানচেস্টার ছিটকে পড়ে, তখন তাদের উভয়ের ভোট চলে যায় সিডনির ঘরে এবং এভাবে চতুর্থ ভোটে সিডনি জয়ী হয়, যা কার্যত বেইজিংয়ের কপালে বড় ধরনের পরাজয় নিয়ে আসে। আর এর জন্য বেইজিং দায়ী করতে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রকেই। পশ্চিমা বিশ্ব বেইজিংয়ের এ পরাজয়ের কারণ হিসেবে মানবাধিকার বিষয়ে তাদের অবস্থানকেই দায়ী করতে থাকেন। তবে কেউ কেউ মনে করেন এর মূল কারণ ছিল রাজনৈতিক। পশ্চিমা রাজনৈতিক শক্তির একটি বড় ধাক্কা। পৃথিবীর অনেক মানুষই নিঃসন্দেহে মানবাধিকার ইস্যুর চাইতে খেলাধুলার বিষয়টির ওপর বেশি গুরুত্ব দিয়ে থাকেন। মানবাধিকার ইস্যুতে ভিয়েনায় পশ্চিমা শক্তির পরাজয় ঘটেছিল, তবে অলিম্পিক ইস্যুতে পশ্চিমা ধাক্কা বিচ্ছিন্নভাবে হলেও পশ্চিমা শক্তির দুর্বলতার কথাই স্মরণ করিয়ে দেয়। বর্তমান বিশ্বে অপাশ্চাত্য সমাজের প্রতি পশ্চিমাদের ধাক্কা দেওয়ার শক্তির যেমন ঘাটতি দেখা যাচ্ছে, তেমনি গণতন্ত্র সম্পর্কে পশ্চিমা বিশ্বের সাম্প্রতিক দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন ঘটছে। শীতল যুদ্ধোত্তর সময়ে গণতন্ত্রায়নের ক্ষেত্রে পশ্চিমা শক্তির দুর্বলতার চিহ্নও ফুটে উঠতে শুরু করেছে। শীতল যুদ্ধ যুগে পশ্চিমা বিশ্ব এবং যুক্তরাষ্ট্রকে বন্ধুপ্রতিম স্বৈর শাসক ধরনের শাসককুলের মুখোমুখি হতে হয়েছে। বিশেষ করে সেই সব সামরিক অথবা অত্যাচারী স্বৈর শাসক ছিলেন কমিউনিজমের বিরুদ্ধে। পশ্চিমা বিশ্বের জন্য এ ধরনের শাসকদের সঙ্গে সম্পর্ক রাখার বিষয়টি ছিল নীতিবিরুদ্ধ। শীতল যুদ্ধের সময় পশ্চিমা বিশ্বের সহায়ক এবং বন্ধুপ্রতিম দেশ হওয়া সত্ত্বেও পশ্চিমা বিশ্বের সঙ্গে ওই সকল দেশের সহযোগিতা প্রায়শই বিব্রতকর পরিস্থিতির জন্ম দিত, কেননা ওই সকল দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ছিল বর্বরচিত এবং নিত্য নৈমিত্তিক। তাদের সঙ্গে পাশ্চাত্যের সহযোগিতার বিষয়টি নানাভাবে যুক্তিসঙ্গত করতে চাওয়া হতো। তারা ছিল কমিউনিস্টদের তুলনায় ছোট শয়তান এবং অত্যাচারী শাসক হলেও কমিউনিস্ট বিশ্বের তুলনায় কম অত্যাচারী এবং কম মানবাধিকার লঙ্ঘনকারী দেশ। ধারণা করা হতো তাদের আয়ু খুবই সংক্ষিপ্ত এবং তারা সংশোধনযোগ্য, কেননা তারা অন্তত পশ্চিমা লোবানোর উদারনীতি গ্রহণে আগ্রহী ছিল। তদুপরি তাদের ওপর পাশ্চাত্য সাংস্কৃতিক প্রভাব লক্ষণীয় ছিল। অতএব বড় শয়তানের বিরুদ্ধে ছোট শয়তানকে ব্যবহার করার মধ্যে কোনো প্রকার অপরাধবোধ না থাকারই কথা ছিল। শীতল যুদ্ধকালীন বন্ধুপ্রতিম স্বৈর শাসক এবং অবন্ধুসুলভ গণতন্ত্রের মধ্যে বাছাই করার কাজটি পশ্চিমা বিশ্বের জন্য কঠিন ছিল। পশ্চিমা বিশ্বের সহজ সমীকরণ হল গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার তাদের প্রতি সহযোগিতামূলক আচরণ করবে এবং পাশ্চাত্যের প্রতি অনুগত থাকবে, যদিও তা সবসময় সত্য নয়, কেননা অপাশ্চাত্য দেশে প্রতিযোগিতামূলক গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার ভেতর দিয়ে পাশ্চাত্য বিরোধী জাতীয়তাবাদী শক্তি এবং ধর্মীয় মৌলবাদীরা ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। আলজেরিয়ার সামরিক বাহিনী ১৯৯২ সালে পরিষ্কারভাবে নির্বাচনে বিজয়ী হতে যাওয়া মৌলবাদীদের পিআইএস নির্বাচন বাতিল করে তাদের ক্ষমতায় আসার পথ রুদ্ধ করলে পশ্চিমা বিশ্ব স্বস্তির নিঃশ্বাস ফেলে। পশ্চিমা বিশ্ব আরও আশ্বস্ত হয় যখন ১৯৯৫ সালে তুরস্কে ওয়েলফেয়ার পার্টি এবং ১৯৯৬ সালে ভারতে মৌলবাদী দল বিজেপি ক্ষমতা থেকে চলে যায়। অন্যদিকে ইরানের সরকার ব্যবস্থাও ইসলামী বিশ্বে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার হলেও পাশ্চাত্যের চরম বিদ্বেষী। আবার সৌদি আরব এবং মিশরে যদি গণতান্ত্রিকভাবে প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতায় আসে, তাহলে হয়তো ওই সরকার পশ্চিমের প্রতি কম সহানুভূতিশীল এবং অগণতান্ত্রিক ধারার প্রতি অনুগত থাকবে, এমন ধারণা করার পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে। চীনে জনপ্রিয়ভাবে নির্বাচিত সরকার হতে পারে কট্টর জাতীয়তাবাদী সরকার। পশ্চিমা জগৎ মনে করে যে অপাশ্চাত্য দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে সরকারের জন্ম হবে তা হবে পশ্চিমের প্রতি অবন্ধুসুলভ। সঙ্গত কারণেই তারা নির্বাচনের ওপর হস্তক্ষেপ করতে পারেন অথবা অপাশ্চাত্য দেশে গণতন্ত্রায়নের প্রতি সমর্থন দেবার আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। অভিবাসন।
জনসংখ্যা তত্ত্ব বিশ্লেষণপূর্বক বলা যায় মানুষের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাওয়া আসা অভিগমন ইতিহাসের চালিকা শক্তিবিশেষ। বিগত শতাব্দীগুলোর দিকে তাকালে দেখা যাবে জনসংখ্যা বৃদ্ধির অসম অবস্থা, অর্থনৈতিক উন্নয়নের পার্থক্য এবং সরকারি নীতির ফলে গ্রিক, ইহুদি, জার্মান নৃগোষ্ঠী, নয়সী, টার্ক, রুশ, চীনিক এবং অন্যান্য স্থানে বিপুল সংখ্যায় অভিবাসন ঘটেছে। কোনো কোনো ক্ষেত্রে এ ধরনের চলাচল ছিল শান্তিপূর্ণ, আবার কোনো কোনো ক্ষেত্রে ছিল সহিংস। ঊনবিংশ শতাব্দীর ইউরোপীয়রা ছিল এমন একটি ডেমোগ্রাফিক নৃগোষ্ঠী যারা বহিরাগমন ক্ষেত্রে প্রভুত্ব বিস্তার করত। 1821 সাল এবং 1924 সালের মধ্যে প্রায় 55 মিলিয়ন ইউরোপীয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে অভিবাসী হয়েছিল। এর মধ্যে 34 মিলিয়ন অভিবাসী হয়েছিল যুক্তরাষ্ট্রে। পশ্চিমারা ওই সময় পৃথিবীর বিভিন্ন স্থান জয় করে সেখানকার সব কিছু নিশ্চিহ্ন করে দেয়। উপরন্তু কম জনসংখ্যা অধ্যুষিত স্থানগুলোকে তাদের মতো করে বসতি স্থাপন করবার জন্য বেছে নেয়। ষোড়শ এবং বিংশ শতাব্দীতে জনসংখ্যা রপ্তানিতে ইউরোপ একক অবস্থানে চলে এসেছিল। বিংশ শতাব্দীর শেষার্ধে অভিবাসন প্রক্রিয়া বিচ্ছিন্নভাবে এবং দ্রুত গতিতে ঘটতে থাকে। 1990 সালে আন্তর্জাতিক পর্যায়ে বৈধ অভিবাসীর সংখ্যা ছিল 100 মিলিয়ন, উদ্ভূত ছিল প্রায় 19 মিলিয়ন এবং অবৈধ অভিবাসীর সংখ্যা ছিল কমপক্ষে 10 মিলিয়ন। এই নতুন ধাঁচের অভিবাসন কার্যত বিশ্বব্যাপী উপনিবেশিকতা মোচনের ফলাফল। সে সঙ্গে নতুন নতুন রাষ্ট্রের জন্ম এবং মানুষকে সকল দেশে অভিবাসী হতে উৎসাহিত বা বাধ্য করে। এইসব রাষ্ট্রীয় নীতি অভিবাসীর সংখ্যাকে বাড়িয়ে তোলে। এত সংখ্যক অভিবাসনের কারণ অবশ্য আরও আছে, যেমন এটি আধুনিকায়ন প্রক্রিয়া এবং প্রযুক্তিগত বিকাশের সঙ্গেও সম্পৃক্ত। যাতায়াত যোগাযোগের সহজলভ্যতা অভিবাসনের কাজকে সহজ, দ্রুত এবং কম ব্যয়সম্পন্ন করে তুলেছে এবং অভিবাসীর সঙ্গে তার নিজস্ব দেশের পরিবারের সম্পর্ক বজায় রাখার কাজকে সহজ করে তুলেছে। অর্থনৈতিক উন্নয়ন যেমন ঊনবিংশ শতাব্দীতে পশ্চিমা জগৎকে দেশান্তরে হতে উদ্দীপ্ত করেছিল, তেমনি বিংশ শতাব্দীতে অপাশ্চাত্য সমাজের দুর্বল অর্থনৈতিক পরিস্থিতি সেখানকার অধিবাসীদের দেশান্তরে যাবার প্রেরণা জুগিয়েছে। এক দেশ ছেড়ে বসবাসের জন্য অন্য দেশে চলে যাওয়া বিষয়টি নিজস্ব শক্তি সামর্থ্যের অন্তর্ভুক্ত প্রক্রিয়া বিশেষ। এক্ষেত্রে একটি ধারা কাজ করে থাকে। যেমন মায়রন উইনার বলেন, দেশান্তরের মতো কাজ যখন একবার শুরু হয় তখন তা আপন গতিতে সামনে এগিয়ে যায়। অভিবাসিত ব্যক্তি আপন দেশে এসে আত্মীয় স্বজনকে অভিবাসী হতে উৎসাহিত করে এবং সেই সঙ্গে অভিবাসন সম্পর্কে তথ্য সরবরাহ করে থাকে। তারা তাদের জন্য অর্থ সাহায্য, চাকরি ও বাসস্থান খোঁজার মতো কাজও সম্পন্ন করে থাকে। এ পরিস্থিতিকে তিনি বলেছেন একটি বৈশ্বিক অভিবাসন সংকট। পশ্চিমারা উপর্যুপরিভাবে পরমাণু অন্ত্রের বিস্তারকে বাধা দিয়েছে এবং গণতন্ত্র ও মানবাধিকারের মতো বিষয়কে সমর্থন দিয়েছে, অথচ অভিবাসন সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি হল বিপরীতমুখী। বিংশ শতাব্দীর শেষার্ধে 2 দশকে এ সম্পর্কিত মনোভাব পরিবর্তিত হয়েছে, সেখানে ভারসাম্য বজায় রাখেনি। 1970-এর দশকে ইউরোপীয় দেশসমূহ অভিবাসনকে স্বাগত জানিয়েছিল। বিশেষ করে জার্মানি ও সুইজারল্যান্ড অভিবাসনের ভেতর দিয়ে কর্মচারী স্বল্পতা সংকট মোচনের উপায় খুঁজে পেয়েছিল। 1965 সালে যুক্তরাষ্ট্র সেখানে অভিবাসী হওয়ার জন্য 1920 সাল থেকে চালু ইউরোপীয় পক্ষপাতিত্বমূলক কোটার আইনে পরিবর্তন করে। এর ফলে যে নতুন আইন সৃষ্টি হয় তার অধীনে 1970 এবং 1980-র দশকে বিপুল সংখ্যক মানুষ সেখানে অভিবাসী হওয়ার সুযোগ পায়। 1980-র দশকে উচ্চ হারে বেকারত্ব এবং অভিবাসীর সংখ্যা বৃদ্ধি এবং অ-ইউরোপীয় অভিবাসীর সংখ্যাধিক্যের কারণে ইউরোপ তাদের অভিবাসী সংক্রান্ত আইনে পরিবর্তন আনে। এর কয়েক বছর পরে অনুরূপভাবে যুক্তরাষ্ট্র এ সংক্রান্ত বিধিবিধান বদলিয়ে ফেলতে শুরু করে। 1990-এর দশকে অপাশ্চাত্যের অভিবাসী ও উদ্ভূত এক দেশ থেকে অন্য দেশে যাওয়া আসা আরম্ভ করে। পশ্চিম দেশে অভিবাসীর আন্তঃপ্রবাহ ঊনবিংশ শতাব্দীর সংখ্যার সমকক্ষ হয়ে ওঠে। 1990 সালে 20 মিলিয়ন প্রথম প্রজন্মের অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রে যায়, 15.5 মিলিয়ন ইউরোপে যায় এবং 8 মিলিয়ন অস্ট্রেলিয়া ও কানাডায় যায়। আদি অধিবাসীর তুলনায় ইউরোপের প্রধান দেশসমূহে অভিবাসীর সংখ্যার হার গিয়ে দাঁড়ায় 7 থেকে 8%। আমেরিকা যুক্তরাষ্ট্রে 1994 সালে অভিবাসীর সংখ্যা মোট জনসংখ্যার 8.7 ভাগে গিয়ে ঠেকে, যা ছিল 1970-এর তুলনায় প্রায় দ্বিগুণ। ক্যালিফোর্নিয়ায় 25% এবং নিউ ইয়র্কে জনসংখ্যা বেড়ে যায় শতকরা 16 ভাগ। 8.3 মিলিয়ন মানুষ 1980-র দশকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে, আর 1990-এর দশকের প্রথম 4 বছরে যায় 4.5 মিলিয়ন। প্রচুর নতুন অভিবাসী অপাশ্চাত্য দেশ থেকে এসেছে। 1980-তে জার্মানিতে বসবাসকারী বিদেশিদের আগতদের সংখ্যা ছিল 16,75,000। ইতালিতে আগতদের মধ্যে বেশিরভাগই হল মরক্কো, টিউনিশিয়া এবং ফিলিপাইন থেকে। 1990-এর দশকের মাঝামাঝি নাগাদ প্রায় 4 মিলিয়ন মুসলমান ফ্রান্সে বসবাস করে এবং 13 মিলিয়নেরও বেশি মুসলমান অন্যান্য ইউরোপীয় দেশে বসবাস করে। 1950-এর দশকে যুক্তরাষ্ট্রের 2/3 অভিবাসী ছিল ইউরোপ এবং কানাডা থেকে। 1980-র দশকে শতকরা 35 ভাগ অভিবাসী এশিয়া, 45 ভাগ লাতিন আমেরিকা
আমেরিকা এবং প্রায় 15% ইউরোপ এবং কানাডা থেকে আসে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাভাবিক জন্মহার খুবই কম, আর ইউরোপে প্রায় শূন্য পর্যায়ে। অভিবাসীদের মধ্যে জন্মহার খুবই উচ্চ এবং ধারণা করা হয় এদের সংখ্যা ভবিষ্যতে পাশ্চাত্যে ব্যাপকভাবে বেড়ে যাবে। এর ফলে পাশ্চাত্যে মানুষের মনে এমন ভয় ঢুকেছে যে তারা এখন সেনাবাহিনী ট্যাঙ্ক ভাড়া বিজিত হচ্ছে না, বরং কালক্রমে অভিবাসীদের অধীনস্থ হয়ে যাচ্ছে, যারা অন্য ভাষায় কথা বলে, প্রার্থনা করে অন্য ঈশ্বরের, এমনকি তাদের কৃষ্টিও ভিন্ন। তারা আরও ভয় পাচ্ছে যে হয়তো অদূর ভবিষ্যতে অভিবাসীরা তাদের চাকরি ছিনিয়ে নেবে, ভূমির সবটুকু দখল করবে, রাষ্ট্রের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় অর্থের টান পড়বে এবং বন্ধ হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হলো এই যে অভিবাসীরা পাশ্চাত্য সংস্কৃতির জন্য বড় হুমকি। এর ভয়ভীতির মূল শেকড়ে ডেমোগ্রাফির চেহারা ফুটে উঠতে শুরু করেছে। স্ট্যানলি হফম্যান যেমন বলেন, এর ভিত্তি সাংস্কৃতিক সংঘাতের আশঙ্কার উপর প্রতিষ্ঠিত, যা জাতীয় পরিচয়ের সাথে সম্পৃক্ত। 1990-এর দশকের শুরুতে ইউরোপের সকল অভিবাসীর মধ্যে 2/3 ছিল মুসলমান, এবং বিষয়টি নিয়ে ইউরোপীয়রা ভাবতে থাকে। বিষয়টি জনসংখ্যাগত সম্পর্কিত, কারণ ইউরোপীয়দের তুলনায় অভিবাসীদের উচ্চ জন্মহার তাদের দারুণভাবে ভাবিয়ে তোলে। জার্মানিতে তুর্কি মুসলমানরা বা ফ্রান্সে আলজেরীয় মুসলমানরা কেউই সাংস্কৃতিকভাবে জার্মানি বা ফ্রান্সে একীভূত হতে পারেনি। ইউরোপের অন্যান্য রাজ্যেও বিষয়টি অনুরূপ। জিন মেরি ডোমেনাক বলেন, এ বাস্তবতা থেকে ইউরোপের সর্বত্র একটি ভীতির সঞ্চার হয়েছে। অভিবাসীদের প্রতি যথাবিধি সম্মান দেখিয়ে একজন আমেরিকান সাংবাদিক মন্তব্য করেছেন, ইউরোপীয়দের বৈরী মনোভাব বিশেষ করে প্রায়শই কিছুটা নৈর্বচ্চনিক। অন্য-আরব অভিবাসীদের প্রতি তাদের ভয় বা ঘৃণা তত বেশি নয়। তাদের বৈরিতা মূলত মুসলমান কেন্দ্রিক। ফ্রান্সে অভিবাসী সমশব্দ হিসেবে ইসলামকে গণ্য করা হয়, যে ধর্মটি এখন ফ্রান্স দেশের দ্বিতীয় বৃহত্তর ধর্ম। তাদের এই মনোভাব নেতিবাচক এবং নৃতাত্ত্বিক ধারণা উৎসারিত কর্ণবাদী সংস্কৃতি বোধ থেকে জন্ম নেওয়া। ফ্রান্সিরা রংবাদের চেয়ে বহুগুণ বেশি সংস্কৃত মনা। তারা আফ্রিকান কৃষ্ণকায় মানুষদের বেশি গ্রহণ করে, যারা আইনসভায় ফরাসি ভাষায় সুন্দর বক্তব্য দিতে পারেন। কিন্তু ফ্রান্সিরা কোনোভাবেই মাথায় স্কার্ফ পরিধান করে মুসলিম মেয়েরা স্কুলে আসুক তা সহ্য করতে নারাজ। 1990 সালে 76% ফ্রান্সি মনে করে যে ফ্রান্সে বেশি সংখ্যক আরবীয় বসবাস করছে। সংখ্যাতাত্ত্বিক জরিপ অনুযায়ী 46% আফ্রিকান, 40% এশিয়ান এবং 24% ইহুদি ধর্ম ও বর্ণের অতিরিক্ত জনসংখ্যা ফ্রান্সে বসবাস করে। 1974 সালে 46% জার্মান অভিমত ব্যক্ত করেন যে তারা আরবদেরকে প্রতিবেশী হিসেবে দেখতে চান না। পাশাপাশি 34% পোলীয়দের, 36% তুর্কিদের এবং 22% ইহুদিদের প্রতিবেশী হিসেবে দেখতে চান না। পশ্চিম ইউরোপে সেমিটিক বিরোধিতা বৃহত্তর ইহুদি বিরোধিতায় রূপ নেয়। 1990-এর দশকে জার্মানিতে অভিবাসীদের বিরুদ্ধে জনসাধারণের ক্ষোভ সহিংস মোড় নেয়। তাছাড়া মানুষ পূর্বের চেয়ে দক্ষিণপন্থী, জাতীয়তাবাদী এবং অভিবাসী বিরোধীদের পক্ষে বেশি ভোট দিতে থাকে। এ ধরনের সমর্থন পূর্বে কালেভদ্রে বৃদ্ধি পেত। জার্মানিতে 1989 সালে রিপাবলিকান পার্টি ইউরোপীয় নির্বাচনে 7% ভোট অর্জন করে, কিন্তু 1990 সালে ওই পার্টি জাতীয় নির্বাচনে ভোট পায় মাত্র 2.1%। ফ্রান্সে 1981 সালে ন্যাশনাল ফ্রন্টের ভোট খুবই কম ছিল, কিন্তু 1988 সালে তা বেড়ে দাঁড়ায় 9.6% এবং পরবর্তীতে বৃদ্ধির গতি সামনে অব্যাহত থাকে এবং 12 থেকে 15% মধ্যে আঞ্চলিক ও পার্লামেন্ট নির্বাচনে স্থির হয়। 1995 সালে দুজন জাতীয়তাবাদী প্রেসিডেন্ট প্রার্থী সম্মিলিতভাবে প্রায় 19.9% ভোট পায়। ন্যাশনাল ফ্রন্টের মনোনীত মেয়র প্রার্থী টাউলন এবং নিসে জয়ী হয়। ইটালিতে এমএসআই ন্যাশনাল অ্যালায়েন্সের সমর্থন 1980-র তুলনায় 5% থেকে 1990-এ যথাক্রমে 10 এবং 15% বৃদ্ধি পায়। 1994 সালে বেলজিয়ামে ফ্লেমিং ব্লকস ন্যাশনাল ফ্রন্টের ভোট স্থানীয় নির্বাচনে পূর্বের চেয়ে 9% বৃদ্ধি পায়, তবে এককভাবে ফ্রন্টের ভোট এনডিএফে 28% বৃদ্ধি পায়। অস্ট্রিয়ায় সাধারণ নির্বাচনে ফ্রিডম পার্টির ভোট 1986 সালে 10% কম থেকে 1990-এ 15% এবং 1994 সালে প্রায় 23% বৃদ্ধি পায়। উপযুক্ত ইউরোপিয়ান পার্টিগুলো পাশ্চাত্যে মুসলমান অভিবাসী বিরোধী, যেমন মুসলিম দেশে ইসলামী পার্টিগুলো পাশ্চাত্য বিরোধী। উভয় ক্ষেত্রেই অসহিংসতা, অন্য আচরণ এবং সহনাংশীলতার অভাব দেখা যায়। উভয় ক্ষেত্রে হিংসাত্মক এবং আক্রমণাত্মক মনোভাব লক্ষণীয়। ইসলামিক এবং ইউরোপীয় জাতীয়তাবাদী পার্টি জাতীয় নির্বাচনের চেয়ে স্থানীয় নির্বাচনে বেশি ভোট অর্জন করে। উভয় ক্ষেত্রেই সরকার অসর্বজনীন আচরণ করতে অভ্যস্ত। ইসলামী দেশে দেখা যায় সরকারগুলো ইসলামী আদর্শে অনুপ্রাণিত থাকে, প্রতীক হয় ইসলাম ধর্ম সম্পর্কিত, তাদের নীতি ও তার পালনে ইসলামের গন্ধ মেশানো থাকে। আবার ইউরোপে প্রধান ধারার দলগুলো যেন ক্রমাগত ডানপন্থী এবং অভিবাসী বিরোধী সংস্কৃতির দিকে ঝুঁকে পড়ছে। যেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, সেখানে ইসলামী দেশের মতো ইউরোপীয় জাতীয়তাবাদী শক্তিও প্রায় 20% ভোটের সমর্থন লাভ করতে সক্ষম হয়। প্রতিবাদী দলগুলো এই সীমা লঙ্ঘন করতে পারেন তখন যখন তারা জোটবদ্ধ হয় বা যখন প্রতিপক্ষের তেমন কোনো ভালো বিকল্প না থাকে। এ ধরনের ঘটনা আলজেরিয়া, অস্ট্রিয়া এবং কিছুটা হলেও ইটালিতে ঘটতে দেখা যায়। 1990-এর দশকে ইউরোপীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে অভিবাসন বিরোধী মনোভাবের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে অনেকটা বাধ্য হতে হয়। 1990 সালে ফ্রান্সে জ্যাক শিরাক ঘোষণা দেন যে অভিবাসন পুরোপুরিভাবে বন্ধ করতে হবে।
অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী চার্লস পাশু ১৯৯৩ সালে শূন্য অভিবাসনের পক্ষে যুক্তি দেখান। তাছাড়া ফ্রাঁসোয়া মিতরো, এডিথ ক্রেসন, ভ্যালেরি জিস্কার্ড ডি ইস্টিং প্রমুখ ফরাসি প্রথম শ্রেণীর রাজনীতিবিদ অভিবাসন বিরোধী পদক্ষেপ গ্রহণ করেন। ১৯৯৩ সালে ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে অভিবাসন ছিল অন্যতম মূল ইস্যু এবং এই ইস্যুর জন্যই রক্ষণশীল দলগুলো বিজয়ী হয়েছিল। ১৯৯০-এর দশকে ফরাসি সরকারের নীতির কারণে অভিবাসীদের সন্তানদের নাগরিকত্ব, বিদেশিদের রাজনৈতিক আশ্রয় প্রার্থনার অধিকার এবং আলজেরীয়দের ফ্রান্সে প্রবেশের অনুমতি প্রাপ্তির বিষয় খুবই জটিল হয়ে যায়। অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাবার জন্য পুলিশকে প্রচুর ক্ষমতা দেয়া হয়। অন্যান্য সরকারি কর্তৃপক্ষের এ সংক্রান্ত ক্ষমতা বৃদ্ধি করা হয়। জার্মানিতেও অভিবাসী সংক্রান্ত আইনের সংস্কার করে তা পূর্বের তুলনায় কঠোর করা হয়। চ্যান্সেলর হেলমুট কোল এবং অন্যান্য নামিদামি রাজনৈতিক নেতৃত্ব অভিবাসন আইন নিয়ে ভাবতে শুরু করেন। তাদের উদ্যোগেই সরকার জার্মানির সংবিধানের আর্টিকেল ১৬ সংরক্ষণের এবং সংশোধনপূর্বক রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের রাজনৈতিক শাস্তি দেওয়ার বিধান রাখা হয় এবং সে সঙ্গে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের সুযোগ সুবিধা হ্রাস করা হয়। ১৯৯২ সালে ৪,৩৮,০০০ মানুষ জার্মানিতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনার জন্য আগমন করে। কঠোর আইনের কারণে ১৯৯৪ সালে এ সংখ্যা হ্রাস পেয়ে দাঁড়ায় ১,২৭,০০০-এ। ব্রিটেন পূর্বের তুলনায় কম পরিমাণ অভিবাসীকে স্বাগত জানায়। ১৯৮০ সালে তারা আকস্মিকভাবে বাৎসরিক অভিবাসী গ্রহণের সংখ্যা হ্রাস করে ৫০,০০০-এ নামিয়ে আনে। ১৯৯২ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ব্রিটেন রাজনৈতিক আশ্রয়প্রার্থীর সংখ্যা ২০,০০০ থেকে ১০,০০০-এ কমিয়ে আনে। ইউরোপীয় ইউনিয়নেও অভিবাসী চলাচলের সংখ্যা হ্রাস করা হয়। মোটের ওপর ১৯৯০-এর দশকের মাঝামাঝি পশ্চিম ইউরোপের দেশসমূহ অভিবাসনের সংখ্যা অনেক হ্রাস করে, যদিও ইউরোপের মানুষের জন্য অভিবাসনের দুয়ার এখনও খোলা রাখা হয়েছে। অভিবাসনের ইস্যু মার্কিন যুক্তরাষ্ট্রে ইউরোপের তুলনায় অনেক বিলম্বে আসে এবং তা কোনোভাবেই ইউরোপের ন্যায় আবেগ মিশ্রিত হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই অভিবাসীদের দেশ হিসেবে পরিচিত। ঐতিহাসিকভাবে দেশটি নবাগতদের আপন করে নিতে কোনো প্রকার কার্পণ্য করেনি। ১৯৮০ এবং ১৯৯০-এর দশকে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ইউরোপের অনুপাতে কম ছিল, যার দরুন অভিবাসনের কারণে কারও চাকরি হারাবার ভয় ছিল না, আর এজন্য অভিবাসীদের প্রতি মনোভাব কঠোর হতে পারেনি। আমেরিকার অভিবাসীদের উৎস ইউরোপের তুলনায় ভিন্নতর ছিল। সেখানে একক জাতীয়তার শক্তিশালী প্লাবনে দেশটি প্লাবিত হওয়ার ভয় ছিল না, যদিও একক বা নির্দিষ্ট অঞ্চলের আধিপত্য এক্ষেত্রে উপেক্ষা করার উপায় নেই। তাছাড়া ইউরোপের তুলনায় সেখানকার অভিবাসীদের সঙ্গে সাংস্কৃতিক ভেদাভেদ তত বেশি ছিল না। মেক্সিকানরা ক্যাথলিক ধর্মাবলম্বী ও স্পেনীয় ভাষায় কথা বলেন। ফিলিপাইনের অভিবাসীরাও ক্যাথলিক এবং ইংরেজি ভাষায় কথা বলে থাকেন। অভিবাসন সম্পর্কে উপর্যুক্ত ইতিবাচক দিক থাকবার পরও ১৯৬৫ সালের যে আইন, যারা যুক্তরাষ্ট্রে দ্রুত এশিয়ান ও ল্যাটিন আমেরিকান অভিবাসী সংখ্যাবৃদ্ধির সুযোগ সৃষ্টি করেছিল, সেই আইন সম্পর্কে আমেরিকানদের দৃষ্টিভঙ্গির উল্লেখযোগ্য পরিবর্তন হতে থাকে। ১৯৬৫ সালে ৩৩% মানুষ অভিবাসীর সংখ্যা হ্রাসের কথা বলেছিল, কিন্তু ১৯৭৭ সালে সে সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪২% উন্নীত হয়। ১৯৮৬ সালে গিয়ে দাঁড়ায় ৪৯%, আর ১৯৯০ থেকে ১৯৯৩ সালে গিয়ে হয় ৬১%। জনমত জরিপের ফলাফল থেকে দেখা যায় ১৯৯০-এর দশকে যুক্তরাষ্ট্রে পুনঃভাবে প্রায় ৬০% মানুষ অভিবাসীর সংখ্যা হ্রাস করার পক্ষে মতামত প্রদান করে। অভিবাসী সম্পর্কে আমেরিকানদের মনোভাবের এহেন পরিবর্তন শুধু অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের সঙ্গেই যে সম্পর্কিত তা নয়, সে সঙ্গে সাংস্কৃতিক, অপরাধ সংক্রান্ত এবং জীবনযাপনের পদ্ধতিও কম গুরুত্বপূর্ণ নয়। ১৯৯৪ সালে একজন পর্যবেক্ষক মন্তব্য করেন যে অনেকে, সম্ভবত অধিকাংশ আমেরিকানই এখনও দেখে যে তাদের জাতীয়তাবাদের ভিত্তি হচ্ছে ইউরোপীয় এবং আইনের উৎস হচ্ছে ইংল্যান্ড, আর ভাষা হচ্ছে ইংরেজি, আর সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠান পাশ্চাত্যের ধ্রুবপদা ভাবধারা থেকে আগত, যাদের ধর্ম জুডো খ্রিস্টীয় শেকড়ের মধ্যে গ্রথিত, যাদের মহত্ব মূলত প্রোটেস্ট্যান্ট ভাবাদর্শের উৎস। এই সব কিছু বিবেচনা করে ৫৫% মানুষ মোটের উপর বলতে চায় অভিবাসন এখন আমেরিকার সংস্কৃতির জন্য হুমকির স্বরূপ। ইউরোপীয়রা যেমন অভিবাসনের ক্ষেত্রে মুসলমান বা আরবদের ভয় করে, আমেরিকানরা সেখানে ল্যাটিন আমেরিকান ও এশীয় উভয়কেই ভয় করলেও তাদের ভীতির পরিমাণ মেক্সিকানদের প্রতিই বেশি। ১৯৯০ সালে জনমত যাচাইয়ের জন্য যখন প্রশ্ন রাখা হয়েছিল কোন দেশ থেকে আমেরিকায় অতিরিক্ত অভিবাসী গ্রহণ করা হয়েছে, তখন উত্তর পাওয়া গিয়েছিল মেক্সিকো থেকে সবচেয়ে বেশি। তাছাড়া কিউবা, প্রাচ্য দেশের নাম উচ্চারিত হয়নি, দক্ষিণ আমেরিকা, ল্যাটিন আমেরিকা দেশের নাম উচ্চারিত হয়নি, জাপান, ভিয়েতনাম,
চীন ও কোরিয়ার নামও উচ্চারিত হয়। 1990-এর দশকে ইউরোপের ন্যায় আমেরিকায় অভিবাসন বিরোধী ক্রমবর্ধমান গণ উৎসামার প্রেক্ষিতে এর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা যায়। মার্কিন রাজনৈতিক ব্যবস্থা ও রাজনৈতিক কালচারের আদলে ডানপন্থী ও অভিবাসন বিরোধী দলগুলো ভোট পেতে ব্যর্থ হয়। কিন্তু অভিবাসন বিরোধী প্রচার মাধ্যম, স্বার্থগান্ধী গোষ্ঠীর বিরোধাচরণের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। তারা অধিকতর কর্মতৎপর এবং সরব হয়ে ওঠে। তাদের অধিকাংশের লক্ষ্যবস্তু ছিল 3.5 মিলিয়ন বৈধ এবং 4 মিলিয়ন অবৈধ অভিবাসী, এবং পরবর্তীতে সেমতো রাজনীতিবিদরাও এই মতামতে সাড়া দিতে থাকেন। ইউরোপের মতোই তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় অঙ্গরাজ্য এবং স্থানীয় পর্যায়ে, যারা আসলে মোশব্দ অভিবাসীর খরচপত্রের যোগান দিয়ে থাকেন। এর ফলে দেখা যায় 1994 সালে ফ্লোরিডা এবং পরবর্তীতে আরও 6টি অঙ্গরাজ্যের অধিবাসী ফেডারেল সরকারের কাছে অবৈধ অভিবাসীর খাদ্য, বাসস্থান, চিকিৎসা, আইন শৃঙ্খলা রক্ষা ইত্যাদি খরচ বাবদ $884 মিলিয়ন দাবি করে মামলা দায়ের করে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর প্যাট উইলসন অবৈধ অভিবাসীর সামাজিক আর্থিক নিরাপত্তার দাবি অস্বীকার করে জনসমর্থন নিয়েই নির্বাচিত হন। 1994 সালে ক্লিন্টন প্রশাসন তার পূর্বের অবস্থান থেকে সরে এসে অভিবাসন আইন কঠোর করেন। তিনি অভিবাসন নিয়ন্ত্রণের জন্য দৃঢ় পদক্ষেপ সহ রাজনৈতিক আশ্রয়ের ক্ষেত্রে কড়াকড়ি আইন প্রণয়ন, সীমান্ত পাহারা জোরদারকরণ এবং মেক্সিকোর সঙ্গে সীমান্ত দেওয়াল তোলার ব্যবস্থা করেন। 1990-এ গঠিত অভিবাসন আইন সংস্কার কমিশন 1995-এ বাৎসরিক অভিবাসীর সংখ্যা পূর্বের 8 লক্ষ থেকে নামিয়ে 5,50,000-এ করার প্রস্তাব দেয়। অভিবাসীদের বয়স্ক সন্তান ও স্বামীর ক্ষেত্রে অভিবাসী হওয়ার অগ্রাধিকার রাখলেও অন্যান্য আত্মীয় স্বজনের বেলায় তা কঠোর করার প্রস্তাব দেয়। বলা বাহুল্য, এই সংবিধি এশীয় আমেরিকান এবং হিস্প্যানিক সম্প্রদায়কে ক্রুদ্ধ করে দেয়। 1995 থেকে 96 সালে আইনসভার মাধ্যমে কমিশনের অনেক প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। সে সঙ্গে অভিবাসন প্রক্রিয়ার উপর নিয়ন্ত্রণ আরোপ করার অন্যান্য পদক্ষেপ নিতে কংগ্রেস প্রস্তুত হয়। 1990-এর মাঝামাঝিতে অভিবাসন বিষয়টি মার্কিন রাজনীতির অন্যতম প্রধান ইস্যুতে রূপান্তরিত হয়। 1960-এ প্যাট্রিক বুচানান তার রাষ্ট্রপতি পদে নির্বাচনে অভিবাসন বিরোধী প্রচারণাকে বিশেষভাবে গুরুত্ব দেন। ইউরোপের মতো মার্কিন যুক্তরাষ্ট্র অপাশ্চাত্য দেশ থেকে তাদের সমাজে অভিবাসী হয়ে আসার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন দেখা যায়, তা হল ইউরোপ বা যুক্তরাষ্ট্র আদৌ অভিবাসনের প্রবল জোয়ারের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে সক্ষম? ইতিমধ্যে ইউরোপ এ বিষয়ে কিছু হতাশাজনক অভিজ্ঞতা অর্জন করেছে। অতএব ভবিষ্যতে এই বিষয়ে কি হবে এ নিয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা এখনই সম্ভব নয়। ইস্যুটি এমন নয় যে ইউরোপ তাহলে মুসলমানীকরণ হবে বা মার্কিন যুক্তরাষ্ট্র কি হিস্প্যানিককরণ হতে যাচ্ছে। তাহলে কি ইউরোপ এবং আমেরিকা এমন একটি প্রতীকী সমাজে পরিণত হচ্ছে, যে সমাজ দুটি ভিন্ন ধারার সভ্যতার দুটি সম্প্রদায়ের দ্বারা পরিবেষ্টিত হবে, যে সমাজ নির্ভরশীল হয়ে পড়বে অভিবাসীদের ওপর এবং যারা আত্মীকরণের মাধ্যমে পাশ্চাত্য সংস্কৃতির ধারক হবে? কিন্তু লক্ষণীয় বিষয় হল, ইউরোপীয় সমাজ সাধারণভাবে অভিবাসীদেরকে তাদের মধ্যে একীভূত করতে চায় না। তাছাড়া এ কাজটি সহজও নয়। তদুপরি মুসলমান অভিবাসীগণ সাংস্কৃতিকভাবে আত্মীকৃত হতে চায় কিনা তাও পরিষ্কার নয়। সুতরাং ধরে নেওয়া যায়, যেসব অভিবাসী স্থায়ীভাবে থেকে যাবেন তারা খ্রিস্টান ও মুসলমান সম্প্রদায় হিসেবেই সেখানে বিভক্ত হয়ে রয়ে যাবেন। অনাগত এই বৈরী অবস্থা থেকে রক্ষা পেতে হলে ইউরোপের সরকারগুলো ও জনগণকে সম্মিলিতভাবে অভিবাসনের ওপর নিয়ন্ত্রণ আরোপের ব্যয়ভার বহন করতে হবে। অভিবাসন বিরোধী কার্যক্রমের জন্য আর্থিক ব্যয় মেটাতে হবে। অভিবাসনকে নিরুৎসাহিত করার জন্য, সামাজিকভাবে অভিবাসীদের পৃথক করার জন্য প্রয়োজনীয় মানসিক প্রস্তুতি ও সামাজিক সংকটের মোকাবিলা করতে হবে। আর যা করা প্রয়োজন তা হল, যাতে করে শ্রমিকের স্বল্পতা সৃষ্টি না হয় সেজন্য জন্মহার বৃদ্ধি সম্পর্কে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন করতে হবে। মুসলমান জনসংখ্যার আগ্রাসী পরিস্থিতি হ্রাস পেতে পারে মুসলিম দেশসমূহে জন্মহার হ্রাস করার মধ্যে দিয়ে। বিশেষ করে উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হার খুবই উচ্চ, তবে কোনো কোনো দেশে তা ইতিমধ্যে হ্রাস পেতে শুরু করেছে। জনসংখ্যা বৃদ্ধির হার আসলে অভিবাসন প্রবণতাকে বাড়িয়ে দেয়। আর যেহেতু মুসলিম দেশগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পেতে শুরু করেছে, সেহেতু আশা করা যায় 2025 সালের দিকে অভিবাসনের চাপও হ্রাস পাবে। অবশ্য কথাটি সাব সাহারান আফ্রিকার জন্য প্রযোজ্য নয়।
অর্থনৈতিক অগ্রগতি সামাজিক কর্মতৎপরতা ও কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। সেহেতু বলা যায় আফ্রিকার পশ্চিম ও মধ্যভাগের মানুষ অভিবাসী হতে আগ্রহী হয়ে উঠবে। আরও বলা যায় এরূপ হলে ইউরোপের মুসলমানকরণ নীতি আফ্রিকাকরণ কার্যক্রমের ভেতর দিয়ে বিদূরিত হবে। এটি অবশ্য আফ্রিকায় এইডস সহ অন্যান্য রোগ যেমন প্লেগ ইত্যাদির হ্রাস পাওয়া এবং দক্ষিণ আফ্রিকার মানুষ অভিবাসী হতে কতটুকু আগ্রহী হয় তার উপর অনেকটাই নির্ভরশীল। মুসলমানগণ যেমন ইউরোপের জন্য সমস্যা সংকুল, তেমনি মেক্সিকানরা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সমস্যাবহুল। যদি বর্তমান প্রবণতার নিরবিচ্ছিন্ন গতিতে এগিয়ে যায় তবে আমেরিকার জনসংখ্যা একবিংশ শতাব্দীর মাঝামাঝিতে দারুণ পরিবর্তনের সূচনা করবে। যদি অভিবাসন আইনের পরিবর্তন করা হয় এবং কার্যকরভাবে অভিবাসন বিরোধী আইনের প্রয়োগ করা হয় তবে ইউরোপের মতো মার্কিন যুক্তরাষ্ট্রেও তেমন আশঙ্কা ততটা নাও থাকতে পারে। তবে কেন্দ্রীয় ইস্যু হল হিস্প্যানিকরা আমেরিকার সমাজে কতটুকু আত্মীকৃত হবেন যেমন তাদের পূর্বপুরুষেরা হতে পেরেছিল। দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের হিস্প্যানিকেরা যাতে করে দ্রুত আমেরিকার সমাজে মিলে যেতে পারে সেজন্য প্রচেষ্টা ও চাপ দুটোই আছে। অন্যদিকে মেক্সিকোর অধিবাসীরা অন্যান্য অভিবাসীদের চেয়ে নানা দিক থেকে পৃথক। প্রথমত ইউরোপীয় বা এশীয় অভিবাসীরা সাগর পাড়ি দিয়ে দূর দূরান্ত থেকে আসে, কিন্তু মেক্সিকানরা খুব কম দূরত্ব থেকে আসে। তাছাড়া যাতায়াত যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য তারা অতি সহজে এমনকি পায়ে হাঁটা পথে তাদের দেশের ও সমাজের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে পারে। দ্বিতীয়ত মেক্সিকোর অভিবাসীরা সাধারণত যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে বসবাস করে থাকে এবং তারা মেক্সিকোর সমাজ ব্যবস্থা ইউকাথান থেকে কলোরাডো পর্যন্ত বিস্তৃত করে ফেলেছে। তৃতীয়ত কিছু ঘটনা থেকে দেখা যায় আত্মীকরণ প্রক্রিয়ায় মেক্সিকানরা অন্যান্য অভিবাসীদের তুলনায় বেশি প্রতিরোধ তৈরি করে থাকে। অর্থাৎ মেক্সিকানরা অভিবাসী হয়েও নিজের স্বকীয়তা ও স্বাতন্ত্র্য বজায় রাখার ব্যাপারে বেশ কট্টর। সেই কারণে ১৯৯৪ সালে ক্যালিফোর্নিয়া প্রস্তাব ১৮৭ নিয়ে দ্বন্দ্ব সংঘাত দেখা যায়। চতুর্থত অভিবাসী হিসেবে মেক্সিকানরা যুক্তরাষ্ট্রের যে অংশে বসবাস করে তা যুক্তরাষ্ট্রের বাড়তি অংশ, যা যুক্তরাষ্ট্র ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝিতে মেক্সিকোকে হারিয়ে জয় করে নিয়েছিল। এর কারণে মেক্সিকানরার একটি প্রতিশোধমূলক দৃষ্টিভঙ্গি থাকাটাই স্বাভাবিক, যা মেক্সিকোর অর্থনৈতিক উন্নতি অর্জনের ভেতর দিয়ে প্রকাশিত হতে চায়। হয়তো ঊনবিংশ শতাব্দীর পরাজয় থেকে মুক্ত হওয়ার জন্যই মেক্সিকানরা একবিংশ শতাব্দীতে যুক্তরাষ্ট্রে তাদের বসবাসের সীমা এবং সংখ্যা বর্ধিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। পৃথিবীর বিভিন্ন সভ্যতার ভেতর শক্তির ভারসাম্যের পরিস্থিতি বারবার পরিবর্তিত হওয়ায় কার্যত পশ্চাৎদের জন্য তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য যেমন অস্ত্র সীমিতকরণ, মানবাধিকার বাস্তবায়ন, অভিবাসন ইত্যাদি দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে। এই সব কিছুকে মোকাবিলা করার জন্য পশ্চাৎদের উচিত হবে তাদের অর্থনীতিকে জোরদার করে সেগুলোকে অন্যান্য সমাজের জন্য লোভনীয় করে তোলা এবং সঙ্গে নিজেদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা, বিভিন্ন ধর্মীয় নীতিগুলির মধ্যে যৌক্তিক, সময় উপযোগী এবং যথার্থ সমন্বয় সাধন করা। এতে করে অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রকে নিয়ে নাক গলানোর কম সুযোগ পাবে এবং যুক্তরাষ্ট্র নিরাপদ থাকবে। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র অন্যান্য অপাশ্চাত্য সভ্যতার মধ্যকার পার্থক্যকে পরিকল্পিতভাবে উস্কে দিয়ে ফায়দা লুটতে পারে। উল্লিখিত বিষয়গুলো এগিয়ে নেওয়ার জন্য কার্যকর কৌশলের যথার্থ প্রয়োগের মাধ্যমে একদিকে যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জিং প্রতিপক্ষ সভ্যতার মোকাবিলা করে যাবে, অন্যদিকে এভাবে কিছু সকলের জন্য প্রযোজ্য সাধারণ ইস্যু জড়ো করে অন্যান্য দোদল্যমান অবস্থায় থাকা সভ্যতাকে একত্রিত করা সম্ভব হবে।